এশিয়া কাপ আমাদের কাছে একটা নস্টালজিয়ার নাম। আমাদের বলতে আমরা যারা 90 দশকে বেড়ে উঠেছি, নস্টালজিয়া এই কারণে যে ওই সময়টা আসলে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পেত না, মানে চাতক পাখির মতো তাকিয়ে থাকতো বাংলাদেশ দল, বাংলাদেশের ক্রিকেট এবং আমরাও, যে কবে এশিয়া কাপ আসবে। এশিয়া কাপ আসলে তখন বাংলাদেশ বড় মঞ্চে বা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার সুযোগ পেত। 1990 সালে অস্ট্রেলিয়া এশিয়া কাপের পর প্রথম বাংলাদেশ, এখন অবিশ্বাস্য মনে হতে পারে, সেই 90 সালে অস্ট্রেলিয়া এশিয়া কাপের পর প্রথম বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে 95 এশিয়া কাপে। মানে ব্যাপারটা এরকমই ছিল তখন। এই জন্যই আসলে ওই সময়টার একটা নস্টালজিয়া আছে। এশিয়া কাপ আসলে একটা আসলে আবেগময় এবং স্মৃতিময় একটা ব্যাপার চলে আসে। সেই আবেগ নস্টালজিয়া দিয়েই শুরু করব আজকের শো। তোর আমি তোদের দুজনের কাছে জানতে চাইবো যে তোদের আর্লিয়েস্ট সবচেয়ে পুরনো এশিয়া কাপ মেমোরি কোনটা, সাইফুল্লাহ? না, তার আগে বলি হচ্ছে আপনি যেভাবে মানে নস্টালজিয়া অস্ট্রেলিয়া কাপ দিয়ে শুরু করলেন, অস্ট্রেলিয়া এশিয়া কাপ মানে আমাদের রিলেট করা একটু কঠিন। অস্ট্রেলিয়া এশিয়া কাপ 90 হয়েছে, তখনও মানে ডেফিনেটলি আমি তখন দেখি নাই, বুঝি নাই গেছে না, সেটা বুঝছি, তবুও মানে দিন শেষে তো ধরেন একটা গ্যাপ আছে, মানে আপনাদের যেটা সেটার থেকে আমাদের তেমন একটু পরে। তোদের তো 2000 ওই সময়টা হবে, মানে একটু আগে যেটা মানে শুরুর আগে বা আড্ডা শুরুর আগে আমরা যেটা কথা বলছিলাম, মানে এশিয়া কাপ প্রথম মেমোরি হয়তো এখন টপ অফ দ্য মাইন্ড আসছে ওই হিরু কুমারের নামে একটা বলার, হ্যাঁ, ইউসুফ রহমানের যে ছক্কা মেরে একটা সেঞ্চুরি আমাদের ঢাকায় 2000 এশিয়া কাপে, 2000, সেটা মনে হয় এখন পর্যন্ত আর্লিয়েস্ট মেমোরি আমার ক্ষেত্রে। আমার মনে আছে, আমি ওই সময় ছিলাম তো সিলেটে, সিলেট ক্লাব কলেজে ইন্টার ক্লাব কলেজ বাস্কেটবল কম্পিটিশন ছিল, তো আমরা গিয়েছিলাম। আমাদের তখন সেমিফাইনাল ম্যাচ সেদিন মনে হয় আমরা জিতলাম, এই ধরনের কিছু, ফাইনাল উঠেছিলাম। ওই সিলেট ক্লাব কলেজে টিভি দেখেছিলাম, লাস্টে গিয়ে 2-3 ওভার দেখতে পেরেছিলাম। লাস্ট বলে মনে হয় ইউসুফ রানা ছক্কা মেরেছে, শেষ বলে মানে ওটাই দরকার ছিল। তখন ইউসুফ রানা, হ্যাঁ তখন ইউসুফ রানা, তখন মোহাম্মদ ইউসুফ রানা। আমি দেখেছি ধরেন মানে তখন আমাদের বাসায় টিভি নাই, পাশের বাসায় একটা বেশ 51 পরিবার, সেখানে সবাই মিলে আমরা খেলা করতাম। একটা রঙিন তো অবশ্যই না, সাদা কালো টিভিটার ব্র্যান্ড এর মুহূর্তে ভুলে গেছি, এরকম ফিলিপস হতে পারে, ওই সময় আমাদের বাসায় ফিলিপস ছিল, বা ফিলিপসের পরে একটা নিকোল বা সনি এরকম কিছু একটা হবে, ন্যাশনাল ন্যাশনাল হতে পারে, ন্যাশনাল হতে পারে। এই মানে আমার কোনো আগের আমার শটটা দেখে শুনে ভাসতেছে, সম্ভবত স্ট্রেট ছিল, মাথার মধ্যে লঙ্ঘন বা লঙ্ঘনের উপর দিয়ে তুলে মেরেছিলেন। এবং তখন তো ধরেন ইন্ডিয়ার এরকম কিছু বোলার, আমি এটা বলতে যাচ্ছিলাম, অদ্ভুত কিছু পেসার আসছে, ওই দেবদা গণেশ, ডেভিড জনসন, হ্যাঁ মানে এরকম, তারপর থ্রি কুমার, এবং কিছু স্পিনারও ছিলেন তার আগে, সাইরাস বারতলে, নোয়েল ডেভিড, যেমন আমাদের এখানে তো ইন্ডিপেন্ডেন্স কাপে জেতালে যান। নোয়েল ডেভিডকে নিয়ে আপনার সচিন তেন্ডুলকর বলছিলেন নোয়েল হু, এটা একটা বিখ্যাত হয়ে আছে, যে যার তো নিজেই চিনতেন না আর কি, যে আসলে কে। এটা হলো তোর। আর জুবাইর মনে আরেকটু পরে হবে। আমার তো আমি সাইফে তো একই আছে, কিন্তু আমার না ওই প্লেয়ার মেমোরি, ওইটা এই সময়টা আছে পরিষ্কার মেমোরি 2008, একদম ওইটা 2008 সেদিনের কথা এক্স্যাক্টলি। কিন্তু ওই যে আমরা ছোট শহরে থাকতাম, ওইরকম একটা ব্যাপার ছিল হয়তো। হ্যাঁ, পাকিস্তানের এবার বাংলাদেশ গেছিল আর কি, সাকিব একটা সেঞ্চুরি ছিল, মানে ওইটা একটা আমার কাছে একদম পরিষ্কার মেমোরি। আমি এখন বলতে গেলে পুরোটা বলতে পারবো ওইরকম আর কি। কিন্তু ওই শুরুর দিকে অত পরে সাইফু যেমন ভাষা বললো ওইরকম আর কি, কিন্তু ওইটাকে এত পরিষ্কার মেমোরি বলা যায় না। বাংলাদেশ তখন আর কি ভালো খেলা শুরু করতেছে, কনফিডেন্ট টিম, নতুন টিম, আমরা খুব রিলেট করতেছিলাম সাকিব তামিম ওই ব্যাচের সঙ্গে আর কি। সাকিবের সেঞ্চুরিটা তো ছিল, কিন্তু অলোক কাপালি যেটা করেছিল কি এশিয়া কাপে ছিল না, এশিয়া কাপে সম্ভবত ছিল, হ্যাঁ ইন্ডিয়ার সঙ্গে যেটা করেছিল অসাধারণ ছিল। ওখানে আমার মনে আছে যে ওই ওখানে সেলিব্রেশনটা আমি এখনো ভুলি নাই সাকিবের, এখন যেটা মানে ইন্ডিয়ার নতুন প্রিন্স করে আর কি, সেই সেলিব্রেশনটা সাকিব 2008 এ করে সেঞ্চুরির পরে। ওই সাকিবটা একটা নস্টালজিয়া হবে, যে হ্যাংলা এবং একটা ছবি আছে, আফ্রিদি পিচ চাপড়ে দিচ্ছে আর তার মানে তার প্যাড ফিট করতেছে না, হেলমেট ফিট করতেছে না, স্ট্রাইক টান, চেহারায় হাসিতে একটা কৈশোরের ছাপ এখনো আছে, অন্যরকম সদ্য গোফোটা যে মনে হয় যে ওরকম মাত্র বিকেএসপি থেকে বেরিয়ে আসলে এরকম একটা ব্যাপার। ওইটা আমার কাছে পরিষ্কার লাগে এখন। তারপর থেকে তো আমরা খুব ক্লোজলি দেখছি বাংলাদেশ ভালো করছে, ওগুলো তো সবার মনে একেবারে স্পষ্ট আর কি। হ্যাঁ মানে 2008 এশিয়া কাপের আগে ওই যে 2006 চ্যাম্পিয়ন্স ট্রফি মানে আলহামদুলিল্লাহ শাহরিয়ার নাফিস যেটা খেললেন, যদিও সেটা মানে কিছুটা কোয়ালিফাইং টুর্নামেন্ট টাইপের ছিল রাউন্ডটা, তাই মানে ওই তখন থেকে আসলে বাংলাদেশ আবি যেটাতে সেঞ্চুরি করলেন, আবি যেটাতে করলেন জিম্বাবুয়ের সঙ্গে। আমার তো দেখুন একটু পেছনে, 95 এশিয়া কাপের কথা টিভিতে দেখিনি,
বলে ওনার বয়স 27, আজকে এগুলা সব অফিসিয়ালি 24, কিন্তু তোদের সঙ্গে একটু ইয়ে করার জন্য একটু পেছন দিকে যাচ্ছি আর কি। তো 95 এশিয়া কাপ আমি টিভিতে দেখেছি বলে মনে পড়ে না, আমি ছোট থেকে পেপার পত্রিকা পড়তাম, তো পত্রিকায় আমি ফলো করেছি। আমি তখন ওই সাইফুল ভাই 4 উইকেট নিলেন, সাইফুল ইসলাম, বাংলাদেশের কিন্তু বিশাল ব্যাপার ছিল, বাংলাদেশের একজন বোলার প্রথমবার 4 উইকেট নিলেন। আমি মনে আছে পত্রিকায় পুরো আমি খুবই এক্সাইটেড ছিলাম, এবং সেই উইকেট গুলো কি ছিল, সানাদ জয়সুরিয়া, আশঙ্কা গরুল সিনহা, রাহাতুঙ্গের উইকেটে পেয়েছিলেন। সো এটা বড় ব্যাপার ছিল। প্রথম ম্যাচটা বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হয়েছিল, এগুলো সব পত্রিকায় দেখা। আমার বেশ মার খেয়েছিলেন, নবজোৎ সিং সিধু এবং টেন্ডুলকার বেশ মেরেছিলেন, তারপরে রফিক ভাই উইকেট পেয়েছিলেন। রফিক ভাই বলে টেন্ডুলকার বোল্ড হয়েছিলেন, কিভাবে বোল্ড হয়েছিল জানি না, কিন্তু পত্রিকায় ওটা দেখে এক্সাইটেড, টেন্ডুলকারকে বোল্ড করেছিল রফিক ভাই, এরকম একটা ব্যাপার ছিল। ভালো করে দেখেছি 97 এশিয়া কাপ, আমার বেশ ভালো মনে আছে টিভিতে দেখা, এবং ওই সময়টা আমি ক্যাড করে দিই, কিন্তু ছুটি ছিল, বাসায় বসে খুব ভালোভাবে দেখতে পেরেছিলাম। অবভিয়াসলি আতার আলী খানের 82 পাকিস্তানের সঙ্গে, এই সময় অনেকেই আসলে আতার ভাইকে তো আসলে এই সময় কি ধারাভাষ্যকার হিসেবে অনেকে সমালোচনা করেন, অনেকে পছন্দ করেন, ট্রল করেন, তাকে পায়োনিয়ার মনে করেন, ওটা তো আছেই। কিন্তু আতার ভাই কিন্তু ওই এশিয়া কাপটা অসাধারণ খেলেছিলেন, এবং এখনকার বাস্তবতায় মানে ওই সময়টা চিন্তা করলে অসাধারণ কিছু বেশি খেলেছিল যে সময় বাস্তবতা ছিল, এবং তিনি কিন্তু খুব স্টাইলিশ ব্যাটসম্যান ছিলেন। এখন অনেকেই ইউটিউবে গিয়ে দেখতে পারবি, এখন হয়তো অনেকে রিলেট করতে পারবে না। আতার ভাই অবশ্যই বাংলাদেশের সবসময় সেরা টেস্ট ব্যাটসম্যান, সবসময় টেস্ট পূর্ণ যুগের কথা যদি বলি, সেরা ব্যাটসম্যানদের মধ্যে তিনি থাকবেন না। নান্নু ভাই, আকরাম ভাই বা বুলবুল ভাই, ইভেন নান্নু ভাই, বড় ভাই নোবেল ভাই, বা আরো আগে যাদের কথা আমি শুনেছি, ইউসুফ বাবু বা রফিকুল ইসলাম, বাঘ মামা যাকে বলা হতো, তাদের মানে তারা হয়তো সেরা ব্যাটসম্যান টার্গেটে থাকবেন, আতার ভাই হয়তো আশেপাশে থাকবেন। কিন্তু সেরা স্টাইলিশ ব্যাটসম্যানের কথা যদি বলিস, টেস্ট পূর্ব যুগে আতার ভাই ডেফিনেটলি আমার মতে সবচেয়ে স্টাইলিশ ব্যাটসম্যান। ট্রিগার মুভমেন্ট ছিল, তুই যদি দেখতি ট্রিগার মুভমেন্টটা একটা ঝুঁকি, এখন ইউটিউবে তুই দেখতে পারবি, 82 ইনিংসটা দেখতে পারবি। আমার মনে আছে তোর আকিব জাভেদকে তুমি একটা ফ্লিক করে নস্টের বাইরের বলে ফ্লিক করে 4, সেটা আজারউদ্দিন বা লক্ষ্মণদের আমরা দেখি, এবং ওই সময় সুনীল গাভাস্কার ধারাভাষ্য ছিলেন, তিনি এটাই বলছিলেন যে সাবকন্টিনেন্টাল ব্যাটসম্যানরা যে এটা ন্যাচারাল, আমাদের ব্যাটসম্যানরা তো আসলে এরকম দেখতাম না আমরা, তাই না, এরকম। এবং এটা প্রথম আমরা আন্তর্জাতিক ম্যাচ আমাদের, আমি তখন ছোট, তারপরে মনে আছে দেখছি আকিব জাভেদকে তিনি হয়তো ফ্লিক করে 4টা মারলেন, আকিব জাভেদ কোমরে হাত দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন তাদেরকে তাকিয়ে, যেমন তিনি এটা হজম করতে পারছিলেন না। কি হলো, কবির খান ছিলেন পাকিস্তান একটা বাহাতি পেসার, তাকে একটা স্টেট ড্রাইভ করেছিলেন, একটা স্কোয়াড ড্রাইভ করেছিলেন অসাধারণ আতার ভাই। সাকলাইন তখন দুর্দান্ত স্পিনার, আগের 96 সালে তোর হাইস্ট উইকেটে রেকর্ড করেছে এক বছরে, 97 নিজে ভেঙেছেন, 66 উইকেট, তারপর 70 উইকেট এরকম। সাকলাইনকে তিনি খুব ভালো খেলেছেন, আফ্রিদিকে ভালো খেলেছিলেন, সেলিম মালিককে ছক্কা মেরেছিলেন স্ট্রোক সুইপের মতো করে। সো ওইটা আমার হলো আর্লেস্ট মেমোরি। সবচেয়ে মেজাজ খারাপ ছিল আউটটা নিয়ে, তাকে তুই এখনো দেখতে পাবি ইউটিউবে, স্টাম্পিং আউট দেওয়া হয়েছিল, মানে খুব মাঝের ডিসিশন ছিল, হাওয়া পেয়েছিল বল ছিল, এবং টিভিতে এসে বোঝা যাচ্ছিল না যে আসলে আউট কি আউট না। তো আমরা ভাবছিলাম যে বেনিফিট অফ ডাউট, ধারাভাষ্যকার বলছিলাম, আমি তখন বুঝতাম না বেনিফিট অফ ডাউট কি, ধারাভাষ্যকার বলছিলেন যে বেনিফিট অফ ডাউট হয়তো ব্যাটসম্যান পেতে পারেন, আবার কেউ বলছিলেন আউট হতেও পারেন, এরকম বলছিল যতদূর আমার মনে পড়ে। সবচেয়ে মেজাজ খারাপ হয়েছিল বাংলাদেশের থার্ড আম্পায়ার ছিলেন মোহাম্মদ আজগর, তিনি আউট দিয়েছেন, এত মেজাজ খারাপ হয়েছে যে না বেরোতে পারতো, মানে ওই সময় যেটা আমরা ভাবি, এখন অবশ্য দেখলে মনে হয় হয়তো আউট ছিলেন আর কি, এরকম। পরে আবার এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার সঙ্গে ভালো খেলেছিলেন, 42-43 করেছিলেন, ভারতের সঙ্গে 30 ইনিংস খেলে টেন্ডুলকারের বলে আউট হয়েছিলেন, একটা স্ট্রেট বল, ওই টেন্ডুলকার আসলে দৌড়ে এসে আঁকা বাঁকা দৌড়ে এসে বল করতেন, যে অফ স্পিন না লেগ স্পিন না মিডিয়াম বোঝা যাবে না, ওইরকম একটা সোজা ডেলিভারি ছিলেন, ক্রস খেলতে গিয়ে আউট হয়েছেন। কিন্তু যেটা বলছিলাম আতার ভাই অসাধারণ স্টাইল ব্যাটসম্যান ছিলেন, এবং তার বোলিংও স্লো মিডিয়াম ডিবিডব্লিউ পেসার আর কি, কিন্তু হাতা গুটিয়ে বোলিং করতেন, লম্বা ছিলেন, তো মানে দেখতে খুবই সেটা ভালো লাগতো আর কি। আতার ভাই ওই সময় ভাই সবাই এই স্টাইলিস্ট এই কথাটা বলে আর কি, যারা তার সঙ্গে খেলছে। বা আর একটা জিনিস, ওনাদের ওই টাইমের ইনিংসটা, ওনার সঙ্গে এই ইনিংসটা নিয়ে একবার আমার কথা হয়েছিল কোন একটা লেখার ব্যাপারে, উনি বারবার বলতেছিল যে আমরা বছরে 1-2টা ম্যাচ খেলতাম, আর সেটাই হয়তো এশিয়া কাপে দেখা যেত যে 2 বছরে 1-2টা বা 3টা, 5 বছর পর খেলতেছে, মানে এরকম, মানে এত লম্বা গ্যাপের পর আমরা এখন চিন্তা করি সারা বছর খেলা হয়, 65 দিনের মধ্যে 250 দিনই ইন্টারন্যাশনাল ম্যাচ থাকে, এমন অবস্থা। আর বাংলাদেশ ওখান থেকে এখানে আমরা এশিয়া কাপের গল্প বলতে গেলে ওই ট্রান্সফরমেশনের গল্পটা চলে আসে। হ্যাঁ, মানে আমি বলছিলাম তো এশিয়া কাপটা এখন তো আমাদের খুব নরমাল, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাই, 3বার ফাইনাল খেলেছি, এবার আমরা প্রত্যাশা করছি চ্যাম্পিয়ন হবো, এরকম। আর তখন ছিল এশিয়া কাপে খেলতে পারাটা একটা বিরাট ব্যাপার বাংলাদেশের জন্য, মানে ওইটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার মঞ্চ। হ্যাঁ, সেটাই, এই জন্যই এত নস্টালজিক ব্যাপার আর কি এশিয়া কাপ নিয়ে। তখন তো আসলে টি20 নেই, টি20 তো আসলে বুঝতে পারছো নেই, টি20 মানে ইন্টারন্যাশনাল স্ট্যাটাসও সবার নেই, মানে টি20 ফরম্যাটই তো নেই।
কিন্তু এখন টি-20 আসার কারণে যেটা হয়েছে যে ধরেন অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল বা এরকম কোনো একটা সিরিজ ধরেন হ্যাঁ 96 ওয়ার্ল্ড কাপে তারা খেলেছে, কিন্তু সেটা ধরেন ওয়ার্ল্ড কাপে তো তখন মাঝে মাঝে অড এরকম দু একটা টিম আসতো তারপরে হারিয়ে যেত। যেমন হংকং এর ক্ষেত্রে আমি দেখছিলাম মানে বাংলাদেশের তো অপোনেন্ট হংকং 2022 সালের পরে আইসিসি পূর্ণ মেম্বার নেশনের সাথে কোনো ম্যাচই খেলেনি। একটা আছে সেটা হচ্ছে এশিয়ান গেমসে ওই যে এটা তো আসলে প্রপার ন্যাশনাল টিম না, হ্যাঁ পাকিস্তানের সাথে, এবং তারা মানে জুলাইয়ের পর থেকে কোনো ইন্টারন্যাশনাল টি-20 খেলেনি। বাট আমার ধারণা বা আমার বিশ্বাস যে হংকং তো আসলে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এই টিমগুলোর সাথে খেলার জন্য বেশ মুখিয়ে আছে। ডেফিনেটলি মানে বাংলাদেশে তো আসলে একসময় এরকম অবস্থা ছিল, ডেফিনেটলি এইটাই মানে এশিয়া কাপ আসলে এরকম একটা ব্যাপার করে দেয় আমাদের এই রিজিয়নের টিমগুলো। এবার নেপালকে আমি মিস করবো আর কি। নেপাল থাকলে একটা নেপালের মানুষ এত আসলে ক্রিকেট প্রেমী, এত আমাদের মতো একটা অ্যামেচারিশ ফিল আছে ওইটা ওই হ্যাঁ কিন্তু তারা একটু ফিয়ারলেস ক্রিকেটও খেলে, দুই একটা ভালো যেমন সন্দীপ লামিচানে আছে, দীপেন্দ্র সিকোয়েরির মতো প্লেয়ার আছে থাকলে ভালো। কিন্তু আলটিমেটলি তারা তো ওই যে এসএসসি প্রিমিয়ার কাপ যেটা আসলে বাছাই করবে সেটা তো উঠতে পারে না আর কি। লাস্ট এশিয়া কাপে তো তারা খেললো পাকিস্তানের সঙ্গে অলমোস্ট একটা ম্যাচ ক্লোজও করছিল, ওটা 50 ওভার ছিল, 50 ওভার ছিল। এশিয়া কাপ জিনিসটা এই দলগুলাকে একটু মানে যেটা বলে যে ক্রিকেটে তো বেসিক্যালি এরকম মহাদেশীয় টুর্নামেন্ট নাই, বাংলা মানে এরকম এশিয়াতেই সেটা সম্ভব। আর এটা হয়েছিল মানে আপনি যখন পিছিয়ে যাইতেছিলেন তখন হঠাৎ মনে করতেছে আরেকটু পিছিয়ে যাওয়া যায় কিনা। আমার মনে আছে যে মনে হয় পড়ছিলাম আর কি বহুত জায়গায় যে তিনটাই 50 ওভার ওয়ার্ল্ড কাপ যখন ইংল্যান্ডে হলো, রাগ করো না, যখন ইংল্যান্ডে হলো তারপর আর কি কুলিং, হ্যাঁ ওই ইংলিশ ডমিনেন্স থেকে বের হওয়ার জন্য, ব্রেক করার জন্যই বেসিক্যালি মানে এশিয়ান টিমগুলো এক হয়ে এশিয়ান কাউন্সিলটা মানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলটা করে, দেন ওইটার ফলশ্রুতিতে এশিয়া কাপ, দেন তারপরে আমরা মনে হয় 87 এ তো ফার্স্ট সাবকন্টিনেন্টে এশিয়া কাপ 50 ওভার ওয়ার্ল্ড কাপ। ক্রিকেটের যে তো ওই দিক থেকে কিন্তু এশিয়া কাপের একটা ইন্ডিয়া আছে, হ্যাঁ ঐতিহাসিক একটা গুরুত্ব আছে আর কি। সেটা তো আছে, কারণ একসময় ধরো যে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার যে একটা দিয়েছে ফোরাম বলো বা যেটাই বলো, হ্যাঁ তারপরে মানে ধরো এশিয়ান তারা মানে ধরেন জাগমল ডালমিয়া বা তার আগের প্রশাসকরা যখন দেখলেন যে এখানে আসলে বিশাল একটা মার্কেট আছে, এবং বাংলাদেশের মানে আমাদের তো টেস্ট সিরিজটা পাওয়াটাও আসলে কাইন্ডা সেটাই ওটার বেশি, তাই না? কিন্তু এখন আসলে ইন্ডিয়ার মার্কেটটা এত বেশি বা ইন্ডিয়া এত বেশি একটা সুপার পাওয়ার টাইপের হয়ে গেছে যে আসলে এশিয়ার এই ব্যাপারটা তারা হয়তো চাইলে অ্যাভয়েড করতে পারে, কিন্তু বা বলেও এরকম, কিন্তু শেষ পর্যন্ত পারে না, কারণ তারা আসলে একটা মার্কেটের ব্যাপার আছে। এখানে শুধুমাত্র ওই অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে খেলেই তো হবে না, তাদের মাঝে মাঝে এগিয়ে মানে ধরেন ভাই এশিয়া কাপের আলোচনায় এখনকার এশিয়া কাপ গত কয়েক আসলে এশিয়া কাপ যেটা একটা কথা আছে যে পাকিস্তান ইন্ডিয়া সিরিজের বা ইন্ডিয়া পাকিস্তান সিরিজের একটা এক্সটেনশন। তো এই জিনিসটা তো আসলে ক্রিকেটে হয়, মানে এটা আসলে এখন তারাও লুকানোর এবং তারা হচ্ছে মানে ওপেন সিক্রেট, এবং তাদেরও মনে হয় না এটা নিয়ে বা কিছু একটা আছে যে ইন্ডিয়া পাকিস্তান যে কোনো টুর্নামেন্টে একই গ্রুপে থাকবে, ম্যাক্সিমাইজ করা যায় তারা কতগুলো ম্যাচ খেলতে পারে। একই কারণে ধরেন এই সুপার ফোরের মতো একটা মানে রাউন্ড আনা যাতে মানে ম্যাক্সিমাম ধরেন 3টা ম্যাচ অ্যাকোমোডেট করা যায়। 3টা ম্যাচ কখনো হয় নাই স্যার, সেটা হয় নাই, সবসময় তো বলে মানে ধরো চেষ্টা করে হালাল ফিক্সিং করে, কারণ দিন শেষে ধরো ওই রাইভালরিটা তুমি মানে বাইরে সিরিজে যেহেতু নাই এখানে, হোয়াইট বলের টুর্নামেন্টে তো আসলে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ওইভাবে নয়, ইংল্যান্ড অস্ট্রেলিয়া হয়তো একটা বাবার কাজ করে, কিন্তু অ্যাশেজে যেটা কাজ করে সেটা তো আসলে হোয়াইট বল কাজ করে না। সো ওই রাইভালরি তো আসলে থাকবেই। কিন্তু এই কদিন আগে ধরেন এক আমেরিকান মানে সে পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান, সে বলতেছিল আর কি যে এই রাইভালরির একটা নিউজ দেখতেছিলাম, ওই যে একটা টুর্নামেন্ট শোর কয়েকটা থাকে না আমাদের, তার নামটা আমি ভুলে গেছি আর কি। সে বলছে যে রাইভালরি মানে তাদের হচ্ছে এনএফএল এর 2টা টিম, তাদের রাইভালরির মূল উৎস হচ্ছে একটা আরেকটাকে চিজ হেড বা এই টাইপের কিছু একটা নামে ডাকে, কারণ হচ্ছে ওই অঞ্চলের মানুষ চিজ বেশি খায়। তারপরে ওই যাদেরকে নামে মানে ওই নামে ডাকা হয় তারাই পরে ওটা এমব্রেস করছে যে আচ্ছা ঠিক আছে হবে, মানে এটা নিয়ে তাদের মধ্যে স্যার রবীন্দ্র জাবিদা এখানে স্যার ব্যাপারটা কি চলবে শুরু হয়েছে নিউক্লিয়ার ওয়েপন এক্সাইড জানিয়েছিল। আবার এইখানে রাইভালরি হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান একজন আরেকজনের দিকে নিউক্লিয়ার ওয়েপন তাক করে আছে, মানে এটা হচ্ছে রাইভালরি। হ্যাঁ, সো এশিয়া কাপ বা এরকম আসলে ইন্ডিয়া পাকিস্তানের তো ব্যাপারটা আসবে। তো মাঝে মাঝে তারা এই ফিলটাও হয় যে ইন্ডিয়া পাকিস্তান দুই বোর্ড বা দুই দেশই আসলে তো আসলে ক্রিকেট নিউট্রাল ফ্যানদের
মানে এই জিনিসটা থেকে তো আসলে বলতে হবে। এই টাকাটা একটা দিক দিয়ে কিন্তু মানে আমি এটা মানে হালাল ফ্লেক্সিং কেন বলি, কারণ হচ্ছে যে কারণ এই টাকাটা একটু কমে যায়, মানে এটাই ছোট দেশগুলোতে যায়, এসিসি সার্ভাইভ করার জন্য সার্ভাইভালের জন্য এই টাকাটা জরুরি। তুই যেটা বলছিলি যে এখন একটা সময় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করতো বা শাসন করতো এক ধরনের আমরা বলতে পারি, কিন্তু সেখানেও তাদের একটা আমি যদি বলি চক্ষু লজ্জার ব্যাপার ছিল। হ্যাঁ, চক্ষু লজ্জার ব্যাপার ছিল। তারা কিন্তু ওইভাবে মানে একদম সবকিছু খুললাম করতো না আর কি, যেটা একদম চক্ষু লজ্জার মাথা খেয়ে যেটা বলা হয় সেটা করতো না। কিন্তু সেই ব্যাপারটা এখন একটু অন্যভাবে আমরা দেখি। ইন্ডিয়া অনেক সময় এক্সারসাইজ করে, তাদের মার্কেট, তাদের তোর পপুলেশন, তাদের দাপট সবকিছু থাকবে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু বাড়াবাড়ি আমরা তাদের দেখি। এশিয়া কাপের ক্ষেত্রে যেটা হয় যে অনেকটা মনে হচ্ছে তাদের দয়ের উপরে ডিপেন্ড করে, যে তারা যদি খেলে তাহলে এশিয়া কাপটা হবে, না হলে হবে না, এরকম ব্যাপার। ভালো ব্যাপার যে তাদের দয়া একটু বেশি হচ্ছে, যে রেগুলার এশিয়া কাপটা অ্যাটলিস্ট হচ্ছে। একটা সময় এশিয়া কাপটা হবে কি হবে না এরকম অনিশ্চয়তা থাকতো, এবং কোনো 3 বছর কোনো 4 বছর পর এরকম হতো। বাট এখন অ্যাটলিস্ট রেগুলার হচ্ছে, এবং এটাও একটা ভালো ব্যাপার করেছে যে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের আগে ওয়ান ডে ফরম্যাট, টি-20 ওয়ার্ল্ড কাপের আগে টি-20 ফরম্যাট, এই ব্যাপারটা ভালো করেছে। যেটা তুই বললি যে অ্যাটলিস্ট মানে এই অ্যাসোসিয়েট নেশন গুলো কিছু টাকা পয়সা পাচ্ছে, তারা খেলার একটা মঞ্চ পাচ্ছে। এই এশিয়া কাপের জন্য এসিসি প্রিমিয়ার কাপ হচ্ছে, যেখানে তারা একটা খেলার পাচ্ছে, মঞ্চ পাচ্ছে। সেক্ষেত্রে আরেকটা ব্যাপার তো হতে পারতো, তোর ধর ওকে সুপার 4 থাকলো, আমি বিজনেস মডেল চিন্তা করলাম, যেমন আমরা নেপালের কথা চিন্তা করলাম, নেপাল নাই, তো আরো দুটো দল কেন বেশি না? হ্যাঁ, গ্রুপ পর্বে তুই আরেকটা ম্যাচ বেশি দিয়ে ওই দলগুলোর জন্য, তাহলে নেপালও থাকতে পারতো, আরেকটা তোর এরকম উঠতি দেশ আসতে পারতো। ওমান ধর টি-20 ওয়ার্ল্ড কাপ বেশ কয়েকটা খেলছে, প্রথমবার এশিয়া কাপ খেলছে এবার, তো ওমান হয়তো আগে এশিয়া কাপ খেলতে পারতো যদি আরো দুটো দল বেশি থাকতো। ওমানের দলটা তো অনেক ভাঙা মধ্যে দিয়ে গেল রিসেন্টলি, তাদের কিন্তু যে আগের দলে অনেকগুলো ফাইন্যান্সিয়াল ইস্যুতে অনেককে তোর দেশ থেকে টার্মিনেট করে দেওয়া হয়েছে, এরকম একটা ব্যাপার করে দেওয়া হয়েছে। সো তাহলে যদি এসে রেগুলার খেলতে পারতো তাহলে হয়তো এই অবস্থা হতো না। আরো দুটো দল তো তারা নিশ্চয়ই টিম গুলো তো ক্লোজ বলা এখানে ব্যাপারটা হচ্ছে মনে হয় যে শিডিউলিং এর একটা বড় ব্যাপার আছে, টাইম টেবিলের একটা ব্যাপার আছে। এবং ধরেন আমরা যেটা এইসব ক্ষেত্রে চিন্তা করি যে কেন টিম নয়, আমরা শিডিউলের কথা বলি, শিডিউলের ব্যাপারটাও একই সাথে করা যায় যে একই সঙ্গে দুইটা ভেন্যুতে দুইটা ম্যাচ হবে, যেটা ধরেন যে কোনো টুর্নামেন্ট মানে ফুটবল ওয়ার্ল্ড কাপে অবশ্যই হয়, যেটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আজ পর্যন্ত করতে পারে না। এটা কমার্শিয়াল চিন্তা করে করে না, টিভি রেভিনিউ মানে আইসিসি বলেন বা এখন এসএসসি বলেন বা বোর্ডগুলো বলেন, যে কোনো কিছু বলেন, তাদের মূল উৎস একটা হচ্ছে টিভি রেভিনিউ, এবং তাদের মার্কেটটা আসলে ওই হিসেবে অতখানি না যে ওই জিনিসটাকে তারা মানে টেক্কা দিয়ে ওইখানে যাবে। কারণ যেমন হ্যাঁ, ফুটবল ওয়ার্ল্ড কাপেও কি হয়, শেষ হচ্ছে মানে গ্রুপ পর্বে শেষ ম্যাচগুলো, যে জিনিসটা ধরেন ক্রিকেটে হয় না, এবং এই কারণে ধরেন একটা টিম হয়তো মানে অ্যাডভান্টেজ পেয়ে যায়, এবং সেটা ধরেন মাঝে মাঝে মানে এরকম অ্যাডভান্টেজ ইন্ডিয়া নেয়, অন্য টিমও হয়তো পেয়ে যায়, মানে শিডিউলিং এর কারণে পেয়ে যায় যে নেট রান রেট কতটা। তো এই কারণে মনে হয় টিম আসলে চাইলেও মানে হ্যাঁ, যদি যেটা বললাম যে তোর যেহেতু ইন্ডিয়া দেওয়ার উপর নির্ভরশীল বা অনেক খেলা হবে কিনা, কালকে একজন বলছিলেন খুবই উচ্চপদস্থ একজন কর্মকর্তা যে ইভেন শেষ মুহূর্তে বলতে এশিয়া কাপ হয় কিনা এটা নিয়ে তাদের একটা শঙ্কা ছিল, মানে এরকম একটা ব্যাপার ছিল। এটা একটা ব্যাপার যে শেষ মুহূর্তে যেহেতু ঝুলে থাকতে হয়, আসলে দল বাড়ানো কিংবা ওই যে আরো 4টা দিন 5টা দিন বেশি টুর্নামেন্ট টানা, এটা তাদের জন্য হয়তো টাফ হয়ে যায়। বাট আইডিয়ালি আমার মনে হয় স্পেশালি তুই যেটা বলি টি-20 আসলে আরো দুটো দল সুযোগ দেওয়া যেতে পারে। টি-20 ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রেও প্রযোজ্য, এশিয়া কাপে তো অবশ্যই, এশিয়া কাপ তো এই ক্ষেত্রে ধরেন একটা মেসেজ দিতে পারে যে আমরা এখানে বড় করে করতে পারি, এবং আমাদের এরকম টিম আছে, সো হোয়াই নট। কিন্তু এই জিনিসটা তো আসলে দিন শেষে ওই যে ওই আলোচনার মধ্যে গিয়ে, হ্যাঁ, কারণ লাস্ট বিশ্বকাপ নেপাল খেললো, কিন্তু এই টি-20 এশিয়া কাপ নেপাল খেলতে পারলো না। দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। মানে ক্যাজুয়াল ফ্যানদের জন্য, ক্যাজুয়াল ফ্যান এই প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে কেন বিশ্বকাপ খেললাম, এশিয়া কাপ কেন খেলবো না? হ্যাঁ, এক্ষেত্রে হয়তো মানে আমার যেটা মনে হয় বা মনে হচ্ছে যে এসিসির ক্ষেত্রে হয়তো এরকম একটা বার সেট করতে পারে, যেমন ধরেন ফুল মেম্বার গুলো তো খেলবে, সেক্ষেত্রে আগে যারা ওয়ার্ল্ড কাপ খেলেছে তাদেরও হয়তো একটা শর্ট যদি ওয়ার্ল্ড কাপের অবস্থানের উপরে ডিপেন্ড হতে পারে, যেটা অলিম্পিক্স অনেক সময় হয়। হ্যাঁ, যেহেতু তারা ওয়ার্ল্ড কাপ খেলেছে তাও রিজিওনাল টুর্নামেন্ট এখানে কেন, মানে ইন্টেনশনটা থাকা উচিত ওই টিমগুলোর নেয়া। হ্যাঁ, এটা বের হয়ে এসিসি মানে ভাই ক্রিকেটের ক্ষেত্রে যেটা বাছাই করবো সেটা তো আসলে বাছাই করবো না। হ্যাঁ, সেটাই, তাই না? এটা হচ্ছে কয়েকটা ফিক্স করে রেখে বাকি টিমগুলোকে হ্যাঁ অ্যাকোমোডেট কারা আসবে না, তাদেরকে ছাঁটাই করা হবে, তাদের কিনা ফুটবল বা ওরকম হয়, সেখানে তো আসলে বাছাই করবো। হ্যাঁ, হোস্ট ছাড়া আসলে হোস্ট সেটাও হয়তো ফুটবল করেছে, কারণ মার্কেটের একটা ব্যাপার আছে, সেটা ক্রিকেটার আছে দোকানে আছে, বাট দিন শেষে মানে এরকম সবাইকেই খেলতে হয়, এই জিনিসটা তো আসলে ক্রিকেট এখন এই জিনিসটা ক্রিকেট হয়তো কিছু ক্ষেত্রে
অনেক এগিয়ে আছে, কিন্তু এইসব ব্যাপারে তো আসলে ডিবেট। আমরা বাংলাদেশি জার্নালিস্ট হিসেবে হয়তো এটা বলতে পারি, আরো বেশি যুক্তি দিয়ে বলতে পারি, কারণ হচ্ছে বাংলাদেশ একটা টাইমে ওই জায়গায় ছিল, ওখান থেকে আসছে, এই কারণে আমরা রিলেট করতে হবে। মানে তখন যেটা বললাম যে হংকং তো আসলে এটা আমরাও হয়তো, আপনারা আরো বেশি দেখেছেন, আমরাও দেখেছি, আমাদের পরপরে যারা তারাও হয়তো একটু হয়তো টের পেয়েছে, এখন হয়তো তারা বুঝবে, তারা সবসময় অনেক নেপালের যারা ফলোয়ার, ক্রিকেট ফলোয়ার আছে তাদের নিশ্চয়ই খারাপ লাগবে যদি এই অবস্থা বাংলাদেশ থাকতো, যা আমাদের যেমন লাগতো তবে এই টুর্নামেন্টে আসা যাক, মানে এই টুর্নামেন্টে আসি যে কি মনে হয় বাংলাদেশে শুরু করবো নাকি ওভারঅল? বাংলাদেশটা শুরু করতে পারি, তারপরে আমরা একটু মানে ওয়াইডার চিন্তা করতে পারি। না, বাংলাদেশ ভাই অপোজিশন, মানে ধরেন প্রথম একটা হচ্ছে যে ট্রফি তো আসলে লং ডিউ, এটা নিয়ে লং ডিউ, হ্যাঁ সন্দেহ নাই। বাংলাদেশ হচ্ছে মানে আপনি যদি 50 ওভারও ধরেন, মানে 50 ওভার 10 ফুট করেন, তাহলে এশিয়া কাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা দল যারা এখন ট্রফি জেতে। সো এই ট্রফিটা এবার আসবে, মানে আসার চান্স কয় পার্সেন্ট যদি ধরেন আপনাকে কয় পার্সেন্ট বলে বুঝে ফেলে দিই, আপনি প্রবাবিলিটি বলেন। হ্যাঁ মানে না আসার গত কয়েক বছরে কয়েকটা এশিয়া কাপের মধ্যে সবচেয়ে বেশি চান্স এবার, এর কোনো ডাউট নেই। সেটা তুই বিল্ড আপের কথা বলিস, প্রিপারেশনের কথা বলিস, মোমেন্টামের কথা বলিস, স্ট্রেংথের দিক থেকে টু সাম এক্সটেন্ট, প্লাস হলো অপোজিশনের যারা আছে তাদের কথা যদি বলিস, সব দিক থেকে আমি মনে করি যে বাংলাদেশের জন্য এবার খুব ভালো চান্স আছে ফাইনাল খেলার কথা বলছি এই কারণে যে ফাইনাল তো ফাইনাল, তারপরে ফাইনাল ম্যাচে ইংল্যান্ড, ফাইনাল ম্যাচে যে কোনো কিছু হতে পারে, বাংলাদেশ 3বার হেরেছে, এবার জিততেই পারে, অন দ্য ডে কেমন খেলে তার উপর ডিপেন্ড করছে, বাট ফাইনাল খেলা বাংলাদেশের পক্ষে খুবই সম্ভব। এই কারণে বিল্ড আপটা খুব ভালো হয়েছে, যেভাবে প্রিপারেশনটা হয়েছে, ক্যাম্পটা যেভাবে হয়েছে, ফিটনেস থেকে শুরু করে স্কিল ট্রেনিং যেভাবে হয়েছে, ঢাকার বাইরে হয়েছে, ঢাকায় শুরু করে তারপর ঢাকার বাইরে হয়েছে। লিটন নিজে 3-4 বছর ধরে খেলছেন, তিনি বলছেন যে এত ভালো ক্যাম্প তিনি কখনো করেননি, দ্যাট মিনস যে এটা সত্যি অর্থেই ভালো হয়েছে। প্রিপারেশনের রাত কেউ দিতে পারবে না এবার। জাকের যেমন প্রিপারেশনের মাঝামাঝি বলেছিলেন যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই, যা এই প্রিপারেশন শেষে যাওয়ার আগে তিনি বলে দিচ্ছেন যে হ্যাঁ চ্যাম্পিয়ন হওয়াটাই লক্ষ্য। ক্যাপ্টেন প্রেস কনফারেন্সে একটু রাগটাগ রেখে বলছেন, কিন্তু তার যাওয়ার সময় তার ফেসবুক স্ট্যাটাসে তিনি বলছেন যে আলটিমেট লক্ষ্য হলো যে ট্রফি লিফট করা। সো আমি মনে করি যে সেটা এবার খুবই সম্ভব। প্রিপারেশনের কারণে মেন্টালিটি, তারা যে মোমেন্টামটা বাংলাদেশ দলের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশ আসলে মোমেন্টাম নির্ভর দল, ফ্লো নির্ভর দল। বাংলাদেশের অনেক বেশি ম্যাচ উইনার নাই যে একাই গিয়ে ম্যাচ ঘুরিয়ে দিবে, বাংলাদেশ টিম ওয়াইজ খেলতে হয়। বাংলাদেশ মোটামুটি এখন টিম ওয়াইজ খেলছে গত কয়েকটা সিরিজে, পাকিস্তানকে হারানো, শ্রীলঙ্কাকে হারানো, মেঘালয় সিরিজটা প্রস্তুতিটা খুব ভালোভাবে হওয়া। শ্রীলঙ্কা একটু অফ আছে, গ্রুপ পর্বের অপোনেন্টের কথা যদি বলি, জিম্বাবুয়েতে গিয়ে একটা 80 রানে অল আউট হয়ে গেল, তারপরে শেষ ম্যাচটা খুব ভালো খেলে জিতেছে। একটু অফ আছে, যেটা বললাম যে অন এন্ড অফ আছে, বাংলাদেশের কাছে সিরিজ হেরেছে। আফগানিস্তান এই বছরের কোনো টি-20 খেলে না, এই ট্রাই নেশনের আগ পর্যন্ত, ট্রাই নেশনে তাদের ব্যাটিংটা খুব ভালো লেভেল দেওয়া গেছে, এটা নিয়ে ডেফিনেটলি আমরা সামনে আলাপ করবো। জাস্ট বলছি যে অপোনেন্টও খুব ভালো অবস্থায় নাই। সব মিলিয়ে বাংলাদেশের জন্য এবার আমি মনে করি একটা গোল্ডেন অপরচুনিটি যে ফাইনালে যাওয়ার, এবং ফাইনালে গিয়ে সেটা আলটিমেট মানে আইডিয়াল প্রিপারেশন, মানে এর চেয়ে তুমি যদি আইডিয়াল প্রিপারেশনের কথা বলো, এর চেয়ে বেটার আর কিছু হতে পারে না। তুমি হয়তো নেদারল্যান্ডের জায়গায় একটা এশিয়ান টিম এক্সপেক্ট করতে পারো, এছাড়া আই ডোন্ট থিংক ইউ ক্যান ডু মাচ বেটার দ্যান দিস, যেটা করছে আর কি সো ফার। প্লাস রেজাল্ট, আর কি রেজাল্টটা দেশের বাইরেও ভালো করে আসা, দেশে ভালো করা, আর কয়টা জায়গায় হয়তো ফাইন ট্রেনিং হয় না, এছাড়া মোটামুটি সব জায়গায় বলা যায় যে যেসব জায়গা থেকে এক্সপেক্ট করা যায়, রানস, উইকেটস সবগুলাই মোটামুটি তুমি পাইছো অন পেপার। এর চেয়ে বেটার আর কিছু হইতে পারে না আর কি। এখন টুর্নামেন্ট প্লেটা কেমন হয় আছে এটা হচ্ছে কথা, কারণ মোটামুটি সব কভার করলে টুর্নামেন্ট প্লেটা হচ্ছে ইম্পর্টেন্ট, ওই যে ডিফারেন্ট বিস্ট বলবো মানে প্রিপারেশনের কথা যখন আসতেছে, তখন ধরেন আপনিও আগেও বলেছেন, লিটনও বলছে, যে কোনো প্লেয়ারই বলছে যে প্রিপারেশন ওয়াজ ফ্যান্টাস্টিক, নো কমপ্লেইন অ্যাবাউট দ্যাট, কারণ এরকম উইন্ডো আসলে পাওয়া যায় না। কিন্তু এই প্রিপারেশনটা তো আসলে এরকম তারা করার সুযোগ পেয়েছে কারণ হচ্ছে ইন্ডিয়া না আসে, সিরিজটা না আসে। তো আমার এখন প্রশ্ন বা পয়েন্টটা হচ্ছে ইন্ডিয়ার সিরিজটা বেটার হতো নাকি না হওয়া বেটার হয়েছে, মানে কারণ এশিয়া কাপের অ্যাজ ফার অ্যাজ এশিয়া কাপ প্রিপারেশন ইজ কনসার্ন, এটা একটা হাইপোথেসিসের ব্যাপার, এটা বলা মুশকিল না। ম্যাচ প্র্যাকটিস এগেইনস্ট অ্যান অপোনেন্ট, আমার মনে হয় এটা তো ডেফিনেটলি আমরা চাইতাম যে ইন্ডিয়া আসতে, আমার মাঠে ক্রিকেটটা দেখতে চাই, একটা কোয়ালিটি অপোনেন্টের এগেইনস্টে কেমন হয়, বাট ইন দ্য সেন্স যে সাপে বড় হতে পারে,
সামনে বড় হতে পারে, যে খুব ভালো ফিটনেস ট্রেনিংটা হয়েছে, ফিটনেস ওয়াইজ তার এখন ফ্যান্টাস্টিক অবস্থায় আছে, ফিটনেসটা ফিল্ডিং এর সঙ্গে সরাসরি রিলেটেড। বাংলাদেশের ফিল্ডিং খুব ভালো হচ্ছিল কিছুদিন, সেখান থেকে আশা করি যে ফিটনেস ট্রেনিংটার পরে তারা ওই ফিল্ডিংটা সেখানে ইতিবাচক প্রভাব পড়বে। প্লাস ম্যাচ প্র্যাকটিস তো নেদারল্যান্ডসের সঙ্গে হলো। ইন্ডিয়ার জন্য বরং একদিকে খারাপ হতে পারে, যেহেতু তারা গত ফেব্রুয়ারি গত 9 মাসে কোনো টি20 খেলা নাই, বাংলাদেশ সিরিজটা আসলে তারা নিশ্চয়ই এটা একটা প্ল্যানে ছিল তাদের এসে কথা বাংলাদেশ সিরিজটা খেলবে, তারপরে সিচুয়েশনের কারণে হলো না। ইন্ডিয়ার জন্য বরং এটা একটা মানে সেটব্যাক যে তারা সিরিজটা খেলতে পারে না, কোনো ম্যাচ প্র্যাকটিস ছাড়া তারা মূল টুর্নামেন্টে যাচ্ছে। বাংলাদেশের জন্য প্রিপারেশন কিন্তু আরেকটা ভালো ব্যাপার আছে, তো ফার্স্ট ম্যাচটা হংকং এর সঙ্গে, হ্যাঁ মানে এটা হয়তো প্র্যাকটিস ম্যাচ হিসেবে বাংলাদেশ দিতে পারে, আমি খাতা করছি না, কিন্তু ডেফিনেটলি আমরা তো হংকং এর সঙ্গে একটা সহজ জয় প্রত্যাশা করি। সো কন্ডিশনের সঙ্গে মানিয়ে না, প্রিপারেশন একটা বড় পার্ট কিন্তু তোর কন্ডিশনের সঙ্গে মানিয়ে না। সিলেটে গরম ছিল এই সময়টা, একটু ভ্যাপসা ওয়েদার ছিল, এটা একটা ভালো ব্যাপার, কারণ এটা ওইখানকার মতো হবে, বাট ওইটা এক্সট্রিম। দুবাই আবুধাবিতে যেটা খুবই এক্সট্রিম ওয়েদার, একদম শরীর থেকে সবকিছু শুষে নেয়। আমি 2018 সেগুলোর কথা আমার বাবা মনে করে পরে, কারণ বাংলাদেশের জন্য ফিটনেস ওয়াইজ এতটা চ্যালেঞ্জিং টুর্নামেন্ট আসছে না, প্রত্যেকটা ম্যাচে সবাই 50 ওভার তো ছিলই, ভয়ঙ্কর সেপ্টেম্বর মাসে ভয়ঙ্কর আর্দ্রতা, হিউমিডিটির কারণে কঠিন, প্রত্যেকটা ম্যাচে প্লেয়ারদের ক্যাম্প করছে, প্রত্যেকটা ম্যাচে প্লেয়াররা যখন মাঠে ঢুকছে, মাঠে বের হওয়ার সময় তাদের 5-6 কেজি করে ওজন করে যাচ্ছে একদিনে, তারপরে আবার সেটা লিকুইড খেয়ে সেই ওজনটা ফিরিয়ে আনা, মানে একদম হিউজ চ্যালেঞ্জ ছিল। এবার হয়তো 50 ওভার দেয় না, 50 ওভার এই সময়টা আর এখানে হয় নাই, হওয়া উচিত না এই সময়টা, কারণ এটা মানে একটা এক্সট্রিম এই কারণে মুশফিকের ওই সেঞ্চুরি, এই জন্য বাংলাদেশের ওটা সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস ডেফিনেটলি। মুশফিকের নিজেরই ইঞ্জুরি ছিল, বাট কন্ডিশন সিচুয়েশনের কারণে একটা বড় অবস্থা ছিল। এখন এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগটা পাবে, টি20তে ডেফিনেটলি ওয়ানডের মতো অতটা ট্রাইং হবে না, তারপরেও হবে তারপরে হংকং ম্যাচটা দিয়ে এটা বাংলাদেশের জন্য একদম আইডিয়াল সেটআপ আছে সবকিছু। কিন্তু আমরা যদি একটু ব্যাক এন্ড ফোর্থ করি, মানে ফাইনাল ব্যাপারটা আসতেছে, ফ্ল্যাশব্যাক, মানে বাংলাদেশের তো আসলে 3টা ফাইনাল নিয়ে একটু আলাপ করা উচিত, যেহেতু ব্যাপারটা এশিয়াকাপ। হ্যাঁ, সেক্ষেত্রে 2012 তো মনে হয় আপনি মাঠে, হ্যাঁ এই যে ওপিএল বক্সে এখানে ছিলাম। জুবাই তুমি কই? আমি বাসায় বাড়িতে স্তব্ধ হয়ে গেছিলাম আসলে। আমি অনেক লেখা পড়ছি ওখানে, ওই দিন নাকি রাত আমি ওই কোন একটা মনে ঢাকা ট্রিবিউনে একটা লেখা ইংলিশ রিপোর্ট, কে জানি লিখছে, আমার মনে নাই, নাম মনে নাই, মানে একটা লাইন আমার এখনো মনে আছে। ওই ফাইনাল নিয়ে আমার এটাই মনে পড়ে, সিজন জার্নালিস্ট যারা আর কি কখনোই মানে তাদের প্রফেশনালিজমের বাইরে ইমোশন শো করে না, তারাও নাকি কান্নাকাটি করছিল দেয়ালের পিছে লুকায় বা পিলারের পিছে লুকায় আমাদের চিন্তা করলে এটাই মনে পড়ে। আমাদের এক বড় ভাই টিভি জার্নালিস্ট, তিনি একদম অলমোস্ট হাওয়া করেই কাটছিলেন, মানে ডেস্কে মাথা রেখে, সিচুয়েশনটা এরকম হয়ে গেছিল। আমি মনে হতে পারি যে জার্নালিস্ট এরকম কেন করবে, এখন এরকম হলে হয়তো আমরা করবো না, মানে এরকম যেমন 2018 ডিজাস্টারের সময়, তখন আমাদের ইমোশনটা অনেকটা প্রেসের কথা বলছি, ইমোশনটা সিচুয়েশন এমন ছিল না, ইমোশনটা অনেক সময় আমাদের প্রফেশনালিজমকে মানে জাস্ট ক্রস করে গেছে, যেটা উচিত না। ওই 2012 এশিয়া কাপটাও প্রথমবার আমাদের এরকম একটা ব্যাপার, এবং টুর্নামেন্ট জুড়ে তোর এত আবেগের জোয়ার ছিল না। যখন বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারালো, যখন পাকিস্তানকে হারালো, শ্রীলঙ্কাকে হারানোর পরে তো গোটা মাঠ তো প্রদক্ষিণ করেছে সাকিবরা সবাই, মুশফিক সাকিব সবাই, তারপরে ফাইনাল নিশ্চিত করার পরে তুই মনে আছে কিনা, সাকিব একটা হ্যাট পরেছিল বাংলাদেশে, হ্যাট পরে ছেলে মানুষের ব্যাপারটা, ওই যে ছেলে মানুষের আবেগটা, হ্যাট পরে গোটা মাঠ ঘুরছে, গোটা দল জার্নালিস্টরা ওই দর্শকদের সঙ্গে দলের সঙ্গে ইনভলভ হয়ে গেছিল ওই সময়। সো ওই থ্রোআউট যে আবেগটা, সেই এবং ফাইনালে গিয়ে এত কাছে, তারপরে যখন বাংলাদেশ পারলো না আলটিমেটলি, তখন আসলে একটা ডেডলাইনের ব্যাপার আছে, তখন অলরেডি ডেডলাইন ক্রস হয়েছে, সবাইকে লিখতে হবে। তো যাদের তারা ছিল তারা তো সেটা আবেগটার সঙ্গে লিখছে, যাদের সেই তারাটা নাই তাদের কেউ একদম লিটারালি দেয়ালে মাথা ঠোকার মতো ব্যাপার, কেউ মানে হতাশ দাঁড়িয়ে আছে, কেউ শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে, কেউ ওইভাবে কাঁদছে, কেউ কারো চোখ দিয়ে ফোটা ফোটা জল বেরোচ্ছে। আমি খুব হার্ড ট্রাই করছিলাম যাতে কান্না না করে ফেলি, কাঁদি নাই, কিন্তু আমি লেখায় লিখেছিলাম একটা যে চোখের জলের প্রাপ্তি, একটা পজিটিভ স্টোরি করতে হতো, চোখের জলের প্রাপ্তি হেডিং ছিল এরকম, যে পেয়ারা যেভাবে কাঁদছে, স্পেশালি পেয়ারদের কান্না দেখে সবাই আরো মানে সেখানে হয়ে গেছিল। এটা ওই ধরো ভাই, তখন মানে সিনগুলো তো আসলে একটার পর একটা, তুমি চাইলে ফ্ল্যাশব্যাকে কিন্তু একটার পর একটা আসবে, এবং এশিয়া কাপ মানে ওটা আসলে বিল্ড আপটা, মানে টুর্নামেন্টের আগে। তোরা কে কখন কোথায় দেখছিস ওই ফাইনাল? আমি টিভিতে দেখছি, দিনাজপুরে, আমি বড় স্ক্রিনে দেখছিলাম, জায়ান্ট স্ক্রিনে, কিন্তু শেষ হওয়ার আগেই তো বুঝতেছি আর কি যে হচ্ছে না। এইসব জায়গায় তো অনেক লোক যেহেতু জায়ান্টসের খেলা দেখছে, তাদেরও তো আবেগের একটা, তখন তো ধরেন দিনাজপুরে মানে এরকম সিরিজ, মানে ধরেন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচও 2004-05 তখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচও জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়েছে। হ্যাঁ, সো একটা তো ভাইব ছিল। বাংলাদেশ ধরেন
ফাইনাল খেলতেছে এশিয়া কাপ ঘরের মাঠে একদম। এটা তো একটা ব্যাপার। এবং তার আগে ধরেন ওই 2009 সালেই তো শ্রীলঙ্কার সাথে ফাইনাল মানে এরকম ব্যাপারগুলো তো আসলে ছিল। এবং ওই এশিয়া কাপের বিল্ড আপটা চিন্তা করে যে তামিম ইকবালকে নিয়ে একটা বিতর্ক, তামিম ইকবালের ওই সেলিব্রেশন, মানে ধরো সাকিবের ওরকম একটা ইনিংস বা সবকিছু মিলিয়ে, এবং ঘরের মাঠ মিরপুর, মানে দ্যাট ওয়াজ এ প্যাকেজ। কিন্তু এই যে যেটা হয়নি আর কি, সেটা হয়তো অভ্যাসের ব্যাপার ছিল। তারপরে হচ্ছে 2016, সেটা আমি মানে ম্যাচ 2014 ওই 2012 পরে 2014 যে অনেক এক্সপেকটেশন ছিল আমার। ওটা তো একদম তো ফতুল্লায় খেলা হয়েছিল, সাকিবের ব্যান, মুশফিকের সেঞ্চুরি, ফতুল্লাহ মুশফিকের সেঞ্চুরি, সবকিছু মিলে ওটা তো একটা ফিল ছিল যে হ্যাঁ এবারও হবে, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। সাকিব আসবে, এসে আবার নিয়ে যাবে বাংলাদেশকে ফাইনালে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এবং তারপরে 2016 যেটা তো আসলে মানে মাস্টারপি ক্যাপ্টেন্সি, রাইট? এবং বাংলাদেশ ক্রিকেটের এই হয়তো এই শতাব্দীতে যদি বলি, এবং অর্জন তো মানে অনেকটাই বৈশ্বিক ক্রিকেটে ওইভাবে চিন্তা করলে বিল্ড আপ তো আছে আগে, সেটা হচ্ছে সবচেয়ে গোল্ডেন যে টাইমটা পিরিয়ডটা ছিল। হ্যাঁ, ওটার সঙ্গে বাংলাদেশের মানে বাংলাদেশ ক্রিকেটের হিস্ট্রি গোল্ডেন পিরিয়ডটা স্পেশালি টি20 তে আমরা তো স্ট্রাগল করেছি ওভার দ্য ইয়ার্স, কিন্তু সেই 2016 সালে এসে এটা ফাইনালে খেলেছিলাম, মানে টি20 তেও মোহাম্মদ সামির নো বল বা ওরকম কিছু সবকিছু মিলিয়ে, কিন্তু সেটাতেও তো আসলে হয়নি। বৃষ্টি ফাইনালে আমরা 2 ওভারে লাস্টে 2 ওভারে 19-20 রান দরকার ছিল। হ্যাঁ, ফাইনালটা আসলে মানে সেটা একতরফা ছিল। এরপরে 2008 তারপরে তো যদি ওই ওভারটা আলাদিন ভালো করতে পারতেন, যদি ক্যাচগুলো ড্রপ না হতো, যদি আলাদিন ওভারটা ভালো করতে পারতেন, ধোনি না থাকতো অবভিয়াসলি, মানে এক ওভার 2 ওভারে মানে 19-20 লাখ তো এক ওভারেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, এরপর 2018 মানে যেটা বলছিলাম যে এক্সট্রিম কন্ডিশন সবকিছু মিলিয়ে মুশফিকের ওই নিউজ, তামিমের ইনজুরি, হ্যাঁ, এবং শেষ হচ্ছে সাকিবের ইনজুরি, সাকিব ছিল না, এবং মিরাজের ওপেনিং পার্ট, সাকিব কি ছিল এটা আঙ্গুল ভাঙা, সাকিব মাঝামাঝি চলে আসলো বাংলাদেশ ফাইনাল ম্যাচ কনফার্ম করার আগে। অনেক ঘটনা বলছে, হ্যাঁ, মানে বাংলাদেশে এইসব ক্ষেত্রে যখনই দেখবা যে শেষ পর্যন্ত বা কিছু গেছে, তখন অনেক ঘটনা থাকে। ইমরুল কায়েস মানে ইমরুল কায়েসকে যে নেওয়া হলো, 6 নম্বরে খেলানো হলো, মানে ওটা আলটিমেট বাংলাদেশ ক্রিকেট ছিল এটা। ইমরুল কায়েস খুলনা ছিল আগের দিন, তাকে খুলনা থেকে বোর্ড প্রেসিডেন্ট ফোন করে খুলনা থেকে এনে 5 ওভারে 6 নম্বরে খেলানো হলো, তিনি একটা ইম্পর্টেন্ট ইনিংস খেলেন। লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, লেগ স্পিন খেলতে হবে আফগানিস্তান, ডিফারেন্ট অল দ্য অডস এবং অল দ্য লজিক, মানে এটা কোনো যুক্তি তাকে কিছুতেই পড়ে না। এখন বোর্ড প্রেসিডেন্ট তুই একটা প্রক্রিয়া প্রশ্ন করবি, এখন কি করতে হবে এরকম, মানে দিচ্ছে তো ভালো গেছে। এবং অফ দ্য ফিল্ডে অনেক কাহিনী হয়েছে। একজন ব্যাটসম্যান, আমি নাম মেনশন করছি না, একজন ব্যাটসম্যান তো তার পজিশন পছন্দ হয় নাই বলে ড্রেসিং রুমে গিয়ে ব্যাট ছুড়ে মেরেছেন, আবার তাকে ক্যাপ্টেন এবং ম্যানেজার মিলে সামলানো হয়েছে, তিনি পরে ভালো খেলেছেন আর কি, মানে অনেক কিছু হয়েছে এই টুর্নামেন্টে। তামিম তো ফার্স্ট ম্যাচে পরে চলে আসলেন, সাকিব মাঝামাঝি চলে আসলেন, সাকিবের আঙুল ব্যবস্থা খুব ভালো অবস্থা। ছবিটা দেখেছিলাম, ওকে বলছিলাম যে ছবিটা দেখতে চাই, ঠিক আছে দেখেন, কিন্তু পাবলিশ করেন না, রিসেন্টলি পাবলিশ করি নেই, কিন্তু দেখে আমার নিজের ভয় পেয়েছে, হাই কি অবস্থা, এই অবস্থা। সো তারপরে আবার ভুল চিকিৎসা ছিল, এবং শেষ ম্যাচ মানে যেটা একদম আমাদের কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচ ছিল পাকিস্তানের এগেইনস্টে, সেই ম্যাচটা জিতে আসা, মাস্টারের সেই ক্যাচটা শহীদ মালিকের ফ্লিকে, হ্যাঁ, এবং আমার কাছে মাস্টার পরে বলেছিলাম আমাকে যে ওই মানে আউটার ক্রেডিট সিরিজ আমাদের অ্যানালিস্ট, হ্যাঁ, সিরিজ ওকে বলছিল শহীদ মালিক যখন ফ্লিকটা করবে হ্যাঁ কোথায় থাকে, এবং মাস্টার সেখানে পজিশনে দাঁড়ায় আছে, বোলার কে ছিল রুবেল, হ্যাঁ, তাকে ওইভাবে ডিরেকশন দেওয়া ছিল, সেট আপটা চমৎকার ছিল, ওই ক্যাচটা যদি একটু আউটার নিয়েছিল, কিন্তু অসাধারণ ক্যাচ নিয়েছেন। সো সবকিছু মিলিয়ে অসাধারণ ছিল। ফাইনালে তোর মিরাজ ওইটা নিয়ে স্টোরি করেছিলেন, মিরাজকে কিভাবে কি বললেন ইয়া করার কথা আর কি, ওপেন করার কথা, মিরাজ ওপেন করলেন, লিটল সেঞ্চুরি করার 50 করার পর মানে মাশরাফি ভাই হইছে, হ্যাঁ, এই যে বড় স্কোর মাশরাফি দুজনকে তো তখন এত সমালোচনা, এবং মানে তাকে খেলানো হচ্ছে কেন, বারবার খেলানো হচ্ছে কেন, ইভেন ওটা আগে থেকে চলছিল। তো বিপিএল এর সময় স্কুলে বিপিএলসি যখন ছিলেন আর কি, মাশরাফি লিগেন্ডে খেলে যাচ্ছিলেন, লোটাস কামাল ভাই এখন নাই, তিনি মানে দেশের বাইরে, কিন্তু লোটাস কামাল হয়তো তিনি খুব ইনভলভ হতেন, তিনি মানে ইলেকশন কেন দুজনে খেলানো হচ্ছে, ওকে খেলানো না কেন, তমুকে খেলানো না কেন, মাশরাফি বলছেন। আমি দেখছিলাম আর কি, যেহেতু পাশাপাশি ছিলাম তখন, ওই প্র্যাকটিসের পরে আড্ডা দিচ্ছিলাম, ওই সময়টা হচ্ছে, বলছে না নিজেকে খেলাবি, মানে তর্ক হচ্ছে ক্যাপ্টেন সঙ্গে টিমের মালিক এরকম। সো দুজনকে একটা ডিলেমা চলছিল, সেটা ন্যাশনাল টিমের পয়েন্টও নিয়ে এসেছে যে হ্যাঁ কান্না বলছে নিজেকে কেন সুযোগ দেওয়া হচ্ছে, সেই সময় গিয়ে তার এরকম একটা ইনিংস ইনক্রেডিবল। হ্যাঁ, তারপরেও
সেখান থেকে 226 না 25 না 222 এরকম অল আউট হয়ে যায়। তো 3 উইকেটে হার, সেটা আসলে মার্জিন হয়তো আরেকটু বেশি হতে পারতো, মানে শেষ দিকে তো আসলে ইন্ডিয়া ওয়াজ মানে একটু কমফোর্টেবল। হ্যাঁ জাস্ট ওটা ওই মিস হচ্ছে, তোর মিরাজের বোলিংটা মিস হয়ে গেছে, মিরাজ বোলিং করতে পারছেন না আর কি, কারণ ওই তিনি 20-22 ওভার তার ওই সময় ব্যাটিং এর প্র্যাকটিসটা ছিল না, তিনি তার হাত ক্র্যাম্প করেছিল, বোলিং করতে পারছিলেন না, বল যেখানে রাখতে চাচ্ছিলেন সেখানে রাখতে পারছিলেন না। সো ওই ওভারগুলা তোর কভার করা ক্যাপ্টেনের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। নাজমুল উপর সে খুব ভালো বোলিং করেন নাই, মানে কিছু স্পেসিফিক প্ল্যান ছিল ধোনির জন্য, ধোনি যখন বাহাতে স্পিনে একটা স্ট্রাগল করছেন, তো নাজমুল উপর কিছু স্পেসিফিক প্ল্যান ছিল। তো নাজমুল উপর ছিল যে রাজ্জাক থাকতেন আমাদের, পাইন রাজ্জাক, তাহলে হয়তো সাকিব যদি থাকতেন তাহলে ডেফিনেটলি হতো, কিন্তু সেটাও মিস করে গেছে আলটিমেটলি। মানে ওই পিরিয়ডটা আপনি যেটা বললেন, ওখানে আপনার 2018 তে নিদাস ট্রফি টি20 তে, ওইটা একটা টি20 টুর্নামেন্ট, মানে আপনি চিন্তা করে দেখেন 12 থেকে 18 ওই পিরিয়ডটা, ওই প্লেয়ার গুলো তাদের ক্যারিয়ারের পিক পার করছে ওই টাইমে ওয়ানডে তেই মেইনলি, তারপরে ওইটা আবার টি20 তে কনভার্ট হয়েছে। মানে আফসোসটা আরো বেশি, টি20 তে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ হতে ভালো করেছে আর কি, মানে মডার্ন টি20 তে খুব খেলছে, তার নিদাসে খেলেছে, নিদাসে ছিল পিক আর কি। হ্যাঁ নিদাসে বাংলাদেশ মডার্ন টি20 খেলছে ওই সময়। খুব ভালো বাংলাদেশ ক্রিকেটের মানে পিকের গল্প বলতে গেলে মনে হয় ওই পিরিয়ডটাই আসবে, এশিয়া কাপের গল্প আসবে। মানে ওই পিকের কথা ধরে যে 2019 এ যদি আসলে রেজাল্টটা আরেকটু অন্যরকম হতো, মানে সেমিফাইনাল ওটা তো আসলে রিচের মধ্যেই ছিল, কয়েকটা জিনিস একটু নিউজিল্যান্ড ম্যাচে জিততে পারতাম, যদি তামিম ভালো খেলতো, যদি মাশরাফি ভালো খেলতো তাহলে মাশরাফির বোলিংটা যদি আরেকটু হতো, তামিমের ব্যাটিংটা যদি আরেকটু হতো, রোহিত শর্মার ক্যাচটা যদি দাও। হ্যাঁ, এবং সেটা আসলে ওই যে ওই পিকের, মানে আমরা যেটা বলছি সেই জিনিসটা আসলে একটা ভালো মানে পিকের পিক হতো। হ্যাঁ পিকের পিক, পিকটা যে কোনো দলের পিকটা আলটিমেটলি একটা বড় ট্রফি, সেটা হতো আর কি। মানে সেটা হয়তো ট্রফি না হলো সেমিফাইনাল ফাইনাল হলো একটা কিছু, এটা হয়তো আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল ছিল, এশিয়া 50 ওভার ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল ছিল, মানে হয়তো অত বড় কিছু না, কিন্তু ফাইনাল একটা মানে ট্রফিও সেটা লিগাসি ব্যবহার করতে। আমি তো চিন্তা করি এখন পিছন থেকে তাকিয়ে, ওই সময়টা তো দেখতাম লিগাসিটা একটা আছেই, সেই লিগাসিটা তোর খুঁজে নিতে হচ্ছে, বা আমরা যারা ছিলাম বা তোরা যারা ফলো করছি, যারা ফলোয়ার, তারা সেই লিগাসিটা হয়তো বুঝবে যে হ্যাঁ ঠিক আছে, এই জেনারেশন নট অনলি ওই সিনিয়র 5 জন, আশেপাশে যারা ছিলেন তারা তো কিছু ভাইটাল রোল প্লে করেছেন, নাসিররা, রুবেল, মুস্তাফিজরা ভাইটাল রোল প্লে করেছেন। তো তাদের এই যে মানে লিগাসিটা হলো যে তারা দেশের ক্রিকেটকে একটা পর্যায়ে থেকে আরেকটা পর্যায়ে নিয়ে গেছেন ডেফিনেটলি, কিন্তু সেটা হলো যে ওই লিগেছে আমাদের খুঁজে বের করতে হচ্ছে, ওই লেভেলটা নিয়ে গেছেন সিরিজ বাই সিরিজ এই টুর্নামেন্ট গুলোতে, কিন্তু ট্রফি হলে কিন্তু ওই লিগেসিটা খুঁজে বের করতে হতো না। সেই জায়গাটায় আসলে হ্যাঁ আমাদের অ্যানালাইসিস করে বলতে হচ্ছে, অনেকে ভুলে যান এগুলা, যখন সবার মনে থাকবে তাদেরকে মনে করে দিতে হচ্ছে, ট্রফি থাকলে সেটা মনে করে দিতে হবে না। যেমন 19 এ যদি ইংল্যান্ড শেষ পর্যন্ত ট্রফিটা না জিততো, হ্যাঁ ডেফিনেটলি, তাহলে কারো মনে থাকতে পারে আগে 4 বছরে কি হচ্ছে, ওই হোয়াইট বলের যে রেভলিউশন বা যত কিছু বলে জিতছিল না। এটা কিন্তু ফুটবলে খুব ভালো একটা তোর আছে, ফুটবলে খুব ভালো একটা উদাহরণ আছে, 54 ওয়ার্ল্ড কাপে হাঙ্গেরি হেরেছে ফাইনালে, তার আগে 82 ব্রাজিল বলা হয় যে মানে সর্বকালের সেরা দলগুলো একটা, কিন্তু আলটিমেটলি ওই যে কে খেলেছে, জিকো সক্রেটিসরা কি করেছে সেসবকে বোঝাতে হয়। 54 তোর ওয়ার্ল্ড কাপের আগে হাঙ্গেরি তারা 3-4 বছর ধরে ম্যাচ হয় না, তাদের ম্যাজিক্যাল ম্যাগিয়াস তাদের নাম হয়ে গিয়েছিল, ফেমি পুস্কাস, তারা অসাধারণ খেলেছে ওই সময়, কিন্তু আলটিমেটলি ফাইনালে গিয়ে হেরে গেছে। সো মানে ক্রিকেটের রিসেন্ট নিউজিল্যান্ড টিমটা চলে গেল, তাও তারা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপে জিততে পেরেছে। ট্রফি আছে, মানে সাউথ আফ্রিকার এবারও একটা আছে, যদিও সাউথ আফ্রিকা এই জেনারেশনটা তো আসলে রিলেটিভলি মানে ওই মাঝখানে আরেকটা মানে ওই পারফেক্ট एग्जांपल হয় ডেলি স্টেইনদের এভি ডিভিলিয়ার্স, হ্যাঁ 15 ওয়ার্ল্ড কাপটা তাদের জন্য আলটিমেট। এরকম আসলে সব টিমেরই মনে হয় এরকম একটা জেনারেশন থাকে, বাংলাদেশের ক্ষেত্রে ওই জেনারেশনটা, কারণ দিন শেষে তো আসলে এনাদের আর কারো ট্রফি জেতার চান্স একমাত্র মুশফিক ভাই আছেন, কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ আমরা জানি যে খুবই পারবে, তাই না? সেক্ষেত্রে মানে ওই ইয়ার কথা বললে তো লিংক জেনারেশন লিংকে তো মুস্তাফিজ আর লিটন হয়তো হ্যাঁ ঠিক আছে, তাসকিন আছে গেস্টটা, হ্যাঁ মানে তারা ওই রোলে তো অলরেডি চলে গেছে, মানে তখন মাশরাফি, সাকিব, তামিম, হ্যাঁ এখন ডেফিনেটলি তারা সেই রোলে, তো তারাই তাই ইনক্লুডিং মিরাজ, মানে এনাদের হাত ধরে যদি কিছু না আসে তাহলে আসলে আবার আরেকটা জেনারেশন ওয়েট করতে হবে। এটা একটা খুব ভালো সুযোগ লিগেসি গড়ার, তাহলে হয় কি তোর যদি লিটন জিততে পারেন, লিটন তো খুব ভালো ক্যাপ্টেন্সি করছেন, তিনি ক্যাপ্টেন হিসেবে নিজের একটা মার্ক রাখতে পারবেন বাংলাদেশের ক্রিকেটে খুব ভালো হবে, প্লাস তাদের নিজেদের ক্যারিয়ারে তো এখনো অনেক বছর কয়েক বছর আছে, পরের জেনারেশন যারা তাদের সামনে কিন্তু এই মেন্টাল ব্যারিয়ার বল যে কোনো ব্যারিয়ার সেটা ব্রেক হয়ে যায়, তখন আমরা আর অনেক কিছু 96 ওয়ার্ল্ড কাপ জিতে শ্রীলঙ্কা যেভাবে অনেক কিছুর পথে এগিয়ে গেছে,
সেই ব্যারিয়ারটা আমরা মানে ব্রেক করে আমরা এগিয়ে যেতে পারি বলে মনে যেমন হয়। ধরেন আন্ডার 19 এর ক্ষেত্রেও যেটা যে 2020 এ জেতার পর এখন কিন্তু আসলে প্রত্যেকটা তারা যায়, ট্রফি যেটা তাদের জন্য যায়। মানে ব্যাপারটা ওটাই থাকে যে তাদের ওই সিনিয়র যেটা করে গেছে সেটা আসলে তারপরে এশিয়া কাপ দুটো ট্রফি জিতলো। হ্যাঁ, হ্যাঁ। মানে তখন দেখা যাচ্ছে যে এশিয়া কাপ আসলে কিছুই না, জিততেই হবে, মানে জেতাটাই স্বাভাবিক। না জিতলে বরং ওটা হচ্ছে একটা ব্যর্থতা। মূল বাধা কি বাংলাদেশের? মূল বাধা কি হ্যাঁ, টুর্নামেন্ট? কথা এবং তার আগে তার আগে তো গ্রুপ পর্বে উঠতে হবে। বটে গ্রুপ পর্বের ক্ষেত্রে যদি আপনি টিম প্রিপারেশন বলা হচ্ছে, স্ট্রেংথ এন্ড উইকনেস যদি আমরা আলোচনা করি আর কি, স্ট্রেংথ বললে কোনটা বলবেন সবার আগে বাংলাদেশের এই টিমে? পেস বোলিং, যেটা আমরা ইঞ্জিনিয়ার বলে আসছি, যদিও সেখানে পেস বোলিং কতটা কার্যকর হবে সেটা পরের ব্যাপার, বাট পেস বোলিং পেস বোলিং প্লাস হলো যে ওভারঅল এখন টিম কম্বিনেশনটা খুব ভালো আছে, মোটামুটি একটা দু একটা জায়গায় ফাইন্ডিং করার ব্যাপার আছে। হ্যাঁ, মোটামুটি ভালো অবস্থায় আছে আর কি। এটা যদিও ওপেনিং এ তো তানজিদ এবং পারভেজ ভালো করছেন তারা, কিন্তু ওয়েল টেস্টেড না এখনো। ইন্ডিয়ার সঙ্গে যদি সুপার হয়ে যেতে পারে, ইন্ডিয়ার সঙ্গে বা গ্রুপ পর্বে আফগানিস্তানের সঙ্গে কেমন করে সেই ব্যাপারগুলো দেখার আছে। বাট আমি মনে করি যে হ্যাঁ, টপ অর্ডারে অ্যাটলিস্ট কিছু ব্যাপার যেটা মূল স্ট্রাগলটা ছিল সেটা আপাতত নেই। টিম ওয়াইজ মোটামুটি ভালো অবস্থায় আছে, সেটাই আমি মনে করি। পেস বোলিংটা ভাই যে যতটুকু পড়লাম আর কি, ইন্ডিয়া বা ওরা যে টিম সাজাইছে এখন তারা নাকি একটু রিগ্রেট করতেছে কারণ আবুধাবিতে উইকেটে ঘাস। আবুধাবিতে ঘাস? হ্যাঁ। আমি যে দুবাই নাকি ঘাস? আবুধাবিতে ঘাস। আবুধাবিতে ঘাস আছে? দুবাইতে তো এমনিতেই এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির ছিল, হ্যাঁ হ্যাঁ। কোনো খেলা হয় না, একেবারেই ফ্রেশ উইকেট। দুবাইতে তাও আবুধাবিতে নাকি তাও কিছু ডোমেস্টিক ম্যাচ হয়েছে আবুধাবিতে, হ্যাঁ দুবাই থেকে কম। 2021 আপনি বলতে পারবেন ওখানে এক্সট্রা বাউন্স ছিল যথেষ্ট। আন্ডার লাইফ ম্যাচটা সাউথ আফ্রিকার সঙ্গে মনে আছে? সাউথ আফ্রিকা না ইংল্যান্ড? সাউথ আফ্রিকা। সো ওই ম্যাচে তো তাসকিন যথেষ্ট সিমিলার অবস্থা এখনো। সো ওই দিক থেকে বাংলাদেশ কিন্তু কম্পারেটিভলি বেটার, তাহলে ভালো অবস্থায় আছে, ভালো অবস্থায় আছে ওই দিক থেকে। যদি আপনি ওই কন্ডিশন যদি ওইরকমই থাকে, একটু যদি এক্সট্রা বাউন্স থাকে। রিসেন্ট টাইমে আবার ইন্টারন্যাশনাল টি20 হয় নাই, মানে আমাদের আইএল টি20 বা উগত হয়েছে। কারণ 2024 এর পর থেকে মনে হয় রান পার ওভার হচ্ছে 8.33। ওকে, তো এখানে পেসাররা যদি ভালো করা স্বাভাবিক আমি মনে করি। তাই তানজিদ, সাকিব প্লাস তাসকিন, মুস্তাফিজ হয়তো অত এফেক্টিভ হয়তো হবে না, বাট অন্যরা নিশ্চয়ই এখানে খুব ভালো বোলিং করছে। উইকেট যদি ভালো থাকে এরকম, তাহলে ঋষভকে খেলানো উচিত। যদি আবার গ্রিপ করে বা স্টে করে, তাহলে নাসিম ডেফিনেটলি এটাও বাংলাদেশের একটা প্লাস পয়েন্ট। কারণ মানে এমনিতেও তো দুবাই আবুধাবিতে যখন খুব ভালো ব্যাটিং উইকেট থাকে তখন 200 খুব কমই হয়, একটা দুটো হয়। আর প্লাস স্কোয়ার বড় না, আবুধাবিতে হিউজ স্কোয়ার। তো বাংলাদেশের জন্য 160-170 এর কথা বলতেছি। গ্রুপ সেকেন্ড মানে পরের ম্যাচগুলো তো দুবাইতে, ওদিকে যাওয়ার আগে আর কি এখানে যে দুবাই মানে আফগানিস্তান আর একটা চ্যালেঞ্জ না বাংলাদেশকে আর কি খুব ভালো ম্যাচ আপ হয় আর কি বোলিং এর দিক থেকে। ব্যাটিং এ আর কি খুব স্মার্ট ব্যাটিং করতে হবে। এটা একটা দিক ভালো। তোর আফগানিস্তানের সঙ্গে আফগানিস্তান ব্যাটিং খুব ভালো লেভেল অবস্থায় আছে। ওদের ব্যাটিং মোটামুটি সবসময় ভালো লেভেল ছিল, কিন্তু এখনকার মতো ভালো লেভেল আমি দেখি নাই। কারণ আগে তোর টপ অর্ডারে যতদিন ওই দুজন রান করে গেছে, হ্যাঁ ওটা তো আছে, কিন্তু এর আগে তার মিডল অর্ডারে কিছু একটা ছিল। ধর নাজিবুল্লাহ জাবদান যখন ছিল খুব ভালো ফিনিশার ছিলেন, যখন ফর্মে ছিলেন, গুলবাদিন নাইব মোটামুটি ফর্মে ছিলেন। এখন তো কিছুই নেই মিডল অর্ডারে আলটিমেটলি। তারা বলতে রান্না বেশি কিছু নেই, কি আপনি হয়তো ভালো খেলতে পারে, বাট আমি এখনকার অবস্থা তুই যদি রাউন্ডারে গুলবাজকে দুটো রান করতে না দিস, আউট করে দিস, ইব্রাহিম জাবদানকে যদি ফিরে দিস, সেদিকে আটল আছেন। আটল হলে তোর হয়তো লম্বা ইনিংস খেলতে পারেন, কিন্তু ডিফেন্স মেকার না তিনি আসলে। মানে খুব দ্রুত, মানে ইব্রাহিমের একটা এক্সটেন্ডেড, হ্যাঁ ইব্রাহিমের একটা আরেকটা ভার্সন আর কি। আসলে একটু ফাস্ট ট্র্যাক করে আনতে বাধ্য হয়েছে তারা। কারণ ওই নাই ধরলাম। তারপর তারা তিনজন, তারপরে দারবিশ আসেনি, এখন পর্যন্ত কিছু করতে পারেনি। কারিম জামাতকে তারা অনেক উপরে খেলায় বাধ্য হয়ে খেলায়। কারিম জামাত আসলে 2-3 ওভারের ব্যাটসম্যান, ছক্কা টক্কা মারতে পারেন। সো সেরকম কেউ না, বাইরে ব্যাটসম্যান আছেন মোহাম্মদ ইসা, তিনি এমন কিছুই করেননি। সো তাদের হাতে রিসোর্স নেই। সো আমাদের পেস বোলাররা যদি ভালো করেন, ইব্রাহিম জাবদান সাতবার আউট করছে না, সেটা তো এই জিনিসগুলো তো মাথায় নিতেই হবে। এবং আমার আরেকটা যেটা মনে হয়, আফগানিস্তান গ্রুপে যে দুটো কাজ করে, মানে ওদের স্পিড, মানে ওই যে আমি যেটা বলি হাতের উল্টা দিক থেকে বের হলে মনে হয় এই জিনিসটাও তো আসলে মানে ওই পার্টিকুলার ডেতে মনে হয় এটাও একটু কাটাই উঠতে হবে। রাশিদ খান কামব্যাক করতেছে ইনজুরি থেকে। রাশিদ এখন তার সেরা ফর্মে আসতে পারে না ইনজুরির পরে। এটাও ধরেন তার
100 উইকেট পেয়েছেন, কিন্তু রান করেছেন গজল ভালো করেছেন। স্যাম বেলিংস নাই তো শুরুতে মার খেয়েছেন, পরে একটু ইমপ্রুভ করেছেন। সালমান আলী ট্রানজিশনটা আমি খুব ভালোভাবে দেখছিলাম। সালমান আলী আগে কিন্তু রশিদ খানকে সুইপ গুলো খেলেছেন, এটা একটা টেম্পলেট হতে পারে যে রশিদ খানকে কিভাবে খেলানো হচ্ছে। ওনারা বলে যে শোল্ডার এখন আগের মতো নাই। হ্যাঁ দেখো যে শোল্ডার যখন তোর একটা ইঞ্জুরিতে পড়বে যাবে, পেসটা তুই দেখ, পেসটা চিন্তা করলেই হচ্ছে অনেক বাট মুজিবও তোর আগের মতো সেই হৃদয়ে এখন পর্যন্ত নাই। বাট বাংলাদেশের জন্য মুজিব একটা চ্যালেঞ্জ সবসময়। গাজান ফারকে হয়তো খেলানো হতে পারে, বড় চ্যালেঞ্জ হতে পারে লুট যদি উইকেটে এরকম একটু গাজান ফারকে খেলানোর চান্স বেশি কম্পেয়ার টু মুজিব, কারণ মুজিব আই থিংক ওয়ার্কআউট হয়ে গেছে। হ্যাঁ না, বাংলাদেশে আবার মুজিবকে এটাকে স্টাইল করেছে, এটা একটা ব্যাপার। আবার গাজান ফার বাংলাদেশের সঙ্গে ওয়ানডেতে ভালো খেলেছে, 6 উইকেট নিয়েছে, দুটো দিলে ওই ব্যাপারগুলো মেন্টাল ওই যে ব্যারিয়ারগুলো কেটে কাটিয়ে ওঠে, তো আসলে ওই জিনিসটা নিজেকে এই জায়গাটাই অনেক সময় ইভেন বাংলাদেশ তার নাবিককে অনেক বেশি সরিয়ে করে ফেলে। এই জায়গাটা লিটনের রোলটা অনেক বেশি আগের সাইকোলজিক্যাল। হ্যাঁ আগের স্পেলে রশিদ বা মুজিব কিছু একটা করে গেছেন যে নবী মনে হয় আরো কিন্তু হয়তো তার সোজা বল স্বাভাবিক অফ স্পিনারের ক্ষেত্রে তো ওটাই কেনজারি মনে হয় এই জন্যই লিটনের রোলটা খুবই ইম্পর্টেন্ট, যাকে লম্বা খেলতেই হবে আফগানিস্তানের। লিটন কাছে প্রেসার দিও না, না না কিছু করার নাই, রোলটাকে তৈরি হবে। হ্যাঁ এই রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য তো এমন যদি হয় যে আইডিয়ালি তোর একটা জায়গায় নিরলে হয়ে গেল যে 30 বলে 35, আইডিয়াল না কিন্তু 30 বলে 35 হলো, তারপরে থাকা উচিত। কারণ যদি তিনি সেটা ওভারকাম করতে পারে ইভেন ক্লাস সেটা আব্দুল্লাহ একটা ম্যাচের করেছে, এবং এটা তার জন্য টেমপ্লেট হতে পারে। কারণ তিনি যখন এগ্রেসিভ খেলতে গিয়ে বেশিরভাগ সময় আউট হয়ে যাচ্ছে, এটা একটা টেমপ্লেট হতে পারে যদি টিমের সিচুয়েশনে দিবেন। এই টিমে ভাই তার রোলটা মনে হয় এটাই হওয়া উচিত। হ্যাঁ, এবং এতদিন টিমটাও আসলে ওইভাবে সাজানো উচিত, এবং এতদিন পরে লিটনের নিজের মধ্যেও ওই ব্যাপারটা আসা উচিত, ওই আত্মবিশ্বাসটা আসা উচিত যে ওরকম একটা পিরিয়ড গেলেও আমি সেটা ওভারকাম করতে পারবো। সেই ক্ষেত্রে তোর যদি লিটনের এভাবে খেলে তাহলে আর কি তোর শামিমকে নিচে রাখা উচিত। হ্যাঁ, শামিমকে রাখা উচিত। সেই জন্যই যে 4 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট। লিটন যদি এই রোলে খেলে তাহলে আসলে তাওহিদ হৃদয়ের রোলটা কি হবে? কোনো ডাউট নাই। হ্যাঁ কিছু রান তুমি করেছেন, এবং এটা তো আসলে লিটনের উপর একটা প্রেসার ফেলবে যদি হৃদয়কে ওইরকম একটা তুমি একটু আচ্ছা এখন তাহলে একটু দেখে খেলতে পারো, যেহেতু তার যাচ্ছে না বা এরকম কিছু একটা। সেক্ষেত্রে অপশনটা কি হতে পারে? অপশন হতে পারে সাইফ বা জাকিরকে প্রমোট করা। আমি বলি কি তোর হংকং ম্যাচটা আমি মনে করি যে তাহিদকে দিয়ে ট্রাই করা উচিত, হৃদয়কে দিয়ে একটা প্র্যাকটিস হিসেবে। দেখা যায় তুই ওইটাতে একটা রুল দেখা ফ্রি ফ্লোয়িং খেলো, যদি হয়ে গেলে হৃদয় দিতে পারলে তো ভালো, না পারলে তখন তোর হাত দিয়ে নিতে হবে। সেক্ষেত্রে সাইড একটা অপশন। এখন হয়তো নেদারল্যান্ডসের সঙ্গে সাইড যদি একটা ম্যাচ ভালো করেছেন তাকে হয়তো বেছে নেওয়া হবে, কিন্তু ভাই ওরকম বড় ম্যাচে কি আপনি ওই সাফল্য পাবেন? আমি সেটাই বুঝতে পারছি যে এটা একটা ডিসিশনের ব্যাপার আছে। প্লাস হলো তোর যদি এমন হয় যে আমি জাকিরকে একটু প্রমোট করলাম, যেহেতু নিচের দিকে তোর ইয়ে আছে, সোহানকে মাঝখানে পাশে ঢুকিয়ে শামিম যেহেতু নিচের দিকে আছে, তাহলে জাকির যেহেতু চারে জাকির ক্যারি করতে পারেন, তিনি সেই রোলটাও প্লে করতে পারেন। তিনি যদি ক্যারি করতে পারেন শেষের দিকে ঝড় তুলতে পারেন। সো অপশন হতে পারেন, জানি না টিম ম্যাচগুলি ভাবে ভাবছে কিনা, কারণ আমরা দেখি যে আমাদের একটা টেন্ডেন্সি আছে যে এখন পর্যন্ত এই রোলে দেখি নাই আমরা। হ্যাঁ তাই দেখি নাই অপশন আমরা এখন পর্যন্ত বাংলাদেশ আমার মনে হয় টিম ওই আউট অফ দ্য বক্স ভাববে আর কি। মানে এই জিনিসগুলো তো আসলে আমরা যেহেতু আলোচনা করছি তাহলে তো নিশ্চয়ই চিন্তা করে যাওয়ার কথা। মানে আমরা তো আশা করি আমার তারা মনে হয় না ওই এটা বাইরে যাবে, হৃদয় সাইফ এটা বাইরে মনে হয় না যাবে আর কি। আফগানিস্তানের কত ধরে এটা আসছে শ্রীলঙ্কা আসলে আমরা সিরিজ জিতেছি, তারা সেটা ভুলে যাচ্ছে, এশিয়া কাপ আসছে সিনেমার কি জানি হয়। এটা সবচেয়ে সাকসেসফুল টিম। হ্যাঁ এজন্যই বললাম সবচেয়ে বেশি ট্রফি তাদের টুর্নামেন্ট প্লেতে তাদের। এবং আমি মানে ধরেন এটা যখন হয়েছে তখন আরেকবার আমি চেক করে দেখছি, মানে যে 96 এর আশেপাশে তখন যে ব্যাপারটা ছিল, হ্যাঁ তারা তখনও জিতেছে, এবং 2000 এর পরে 2008 হ্যাঁ এশিয়া কাপে ওরা ওই ওয়ার্ল্ড কাপ দেওয়ার আগে থেকে বাদ, এশিয়া কাপে ওরা খুব ভালো করে গেল, আগে থেকে তাদের মধ্যে কিছু একটা এবং তো এশিয়া কাপ দিয়েছে টি20 ফরম্যাটে, তাই না? শ্রীলঙ্কা মানে ইন্ডিয়ান মনে হতে পারে যে একটু অধারাবাহিক, যেটা তুই বললি এশিয়া কাপের মতো জায়গায় গিয়ে প্রথম নিশাঙ্কা কুশল মেন্ডিস তারা তো মানে বাংলাদেশকে পেলে তো তাদের ব্যাটিংটা অনেকটা ওই নিশাঙ্কা কুশল মেন্ডিস। হ্যাঁ তারপরে ডিপেন্ড করবে নিউজিল্যান্ডে আসলাঙ্কা আবার আছে ভালো করে, রাসেল সামাকা তার ওয়ানডে রেকর্ড ইনসেন, কিন্তু টি20 তে এখনো ট্রান্সলেট করে নাই। বাট আমার মনে হয় না ওই রকম বড় স্কোরের ম্যাচ হবে যেখানে তার ওই লিটন দাসের রোলটাই প্লে করতে হবে। শেষের দিকে দাসুন সানাকে তার কামব্যাক করাইছে বাংলাদেশ সিরিজ, এরপর থেকে তাদেরও ফিনিশার নিয়ে প্রবলেম। সো বেসিক্যালি টপ হেভি, খুবই টপ হেভি। হ্যাঁ ওই নিশাঙ্কা হয়তো ক্যারি করতে চাইবে লম্বা, নিশাঙ্কা লম্বা খেলে ওদের অনেক ইজি হয়ে যায়। এটা একটা ইয়ে। আর তাদের বোলিং তো মানে পাথিরানা হয়তো কামব্যাক করবে, আর
অনিন্দ্য হাসারাঙ্গা হয়ে যান তাহলে শ্রীলঙ্কা ফাইনালে ওই যে পেস বোলিংটা ইন্টারেস্টিং কি আমার মানে তোর সবাই কিন্তু রিদম বোলার, তোর পাতিরানা বল, বিনুরা ফার্নান্ডা আছে সেখানে, নুয়ান তুষারা, এটা কিন্তু দুশ্মন চামিরা, সবাই রিদম বোলার। কোন দিন রিদম যেদিন থাকে তাদের বেশ ইফেক্টিভ মনে হয়, যেদিন রিদম থাকে না একদম এলোমেলো থাকে। সো কোন দিকে তারা আবির্ভূত হবে স্লিঙ্গা আছে, সো স্লিঙ্গা খেলবে হ্যাঁ মালিঙ্গা এরকমই ছিল রিদমের উপর ডিপেন্ড। দুষ্মন্ত চামিরা যখন জায়গা পায় লুকস লাইক $1 মিলিয়ন, যে জায়গা থেকে লিফট করায় যে স্কিট করায়, আবার মাঝে মাঝে এমন এলোমেলো নেক্সট অপশন অত বাইরে। আজকেই একটা হাইলাইট দেখতেছিলাম 2018 মিজাজের ফাইনাল, ওই যে লিটন যে 48 করলো না, মিজাজ ফাইনাল না আছে দুষ্মন্ত চামির, এই চামির এই কনস্ট্যান্টলি 145 এ বল করে যাচ্ছে পায়ের উপর, আর লিটন ফ্লিক করে করে 4টা 6 মারছে এই সাইডে। মানে ওইটাও হয়। আবার লিটন দাসে মানে ও আবার যেদিন লাইন পায়, যেদিন পালে খেলাতে যে ম্যাচটা আমরা হারলাম, জায়গা মতো খুঁজে পাইলো আর শেষ মুহূর্তের মধ্যে 2 ওভার 3 ওভার এত তোর আলোচনা হয়ে গেল। তো আসলে আলোচনা মানে ইন্ডিয়া চান্স করতে পারে, পাকিস্তানের সময় আছে আর কি। না তবুও যদি বলেন যে মানে ফেভারিট ডেফিনেটলি ইন্ডিয়া, যদিও ইন্ডিয়া 9 মাস খেলে ছোট করে বলি আর কি, যেহেতু শেষের দিকে আমরা ওই লম্বা হয়ে গেছে। ফেভারিট ইন্ডিয়া ডেফিনেটলি 9 মাস টি20 খেলে তারা, তারপর তাদের স্ট্রেংথ ওয়াইজ তারা খুবই মানে বিশ্বের আর কোন দল নাই যে ইয়াশাসবি জয়সালকে রেখে আসতে পারে। তারা সেখানে বিবেচনা করে নেই সেভাবে, ঠিক আছে টেস্টে খেলছে ওয়ান ডে থাক, শ্রেয়াস আয়ারের মতো প্লেয়ারকে তারা রাখতে পারে এবং তাদের সিলেক্টর বলেন যে তাকে কোথায় খেলাবো, মানে এরকম একটা ব্যাপার সেটা কিন্তু তর্ক হতে পারে, কিন্তু তারা এটা বলতে পারছে। সো সেই স্ট্রেংথ ওয়াইজ তাদের আছে, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিকে, স্পিন বোলিং পেস বোলিং, মানে কোন দিকে আসলে দুর্বলতার জায়গা। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, আকসার প্যাটেল। একটা জিনিস যেটা ইন্ডিয়াকে মাঝখানে তারা স্বীকার করুক বা নাই করুক, এই টপ অর্ডারের সিলেকশনটা আসলে তাদের অনেক কিছু হ্যাম্পার করেছে। টপ অর্ডারের সিলেকশনের ক্ষেত্রে তারা খুবই কম্প্রোমাইজ করেছে, গিলকিনার ক্ষেত্রে সেটা বলে যাচ্ছে মানে সবার ক্ষেত্রে আর কি। আগেও যখন ছিল তখন ধরেন একই ক্যাটাগরি 3টা ব্যাটার খেলতেছে টপ অর্ডারে খেলছে, তো এই জিনিসটার ক্ষেত্রে ইন্ডিয়ার মনে হয় একটু ঝামেলা। সানজু আর যার কথা ইন্ডিকেট করতে সে তো 170 আইপিএল, না না শুধু তার কথা বলতেছি তা না, মানে সবকিছু মিলিয়ে আর কি। অবশ্যই এটা ইন্ডিয়ার ক্ষেত্রে সিলেকশন নিয়ে তো অবশ্যই আলোচনা হবে, এত অফিস আছে, এই জিনিসটা হবেই। আমাদের ক্ষেত্রে সর্বোচ্চ হলে হচ্ছে অনেকদিন আগে থেকে আছে, মনে হলো প্রেস কনফারেন্সে একটা প্লেয়ারের কথা উঠলো, এই কথাটা ঘুরে ফিরে দিন পরে আবার দেখা যায় যে সিলেক্টররা তাকে নিয়ে তাই না। ইন্ডিয়ার ক্ষেত্রে আমি গিলকে আলোচনা করছি, তো গিল দেখা গেল যে এটাকে আমরা কি আলোচনা করছি, ইন্ডিয়ান মিডিয়াতে আরো বেশি আলোচনা হচ্ছে, এটাকে সে মানে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে দেখা গেল 171 এটা স্ট্রাইক করে খেলে দিয়েছে। সো আর ডিফিকাল্ট উইকেট থাকতে পারে তো সে, হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ ইউনিভার্সাল তখন তার এই জিনিসটা ওই 160 বা 140 140 স্ট্রাইক রেটে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এই টেমপ্লেটে তারা শুরু করছিল, বাংলাদেশ যখন লাস্ট খেললো আমরা ওখানে সেপ্টেম্বরে, শেখ আর সঞ্জু তো ছিল, হ্যাঁ মানে ও আর কিছু বলার নাই আর কি। 80-90 তো পার স্কোর। সঞ্জুটা ইন্টারেস্টিং না, মানে গত 10টা ম্যাচে দেখেন 3টা সেঞ্চুরি, আবার 5টা-7টা ইনিংসে তার রান কনসিডার করতেছে তাকে 6 খেলানো, তার স্পিন হিটিং অন্যরকম। বুঝলাম 6 না, এটা হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং ওনারা না। তো ধর আমি যদি যাই, অভিষেক শর্মার সঙ্গে ধর শুভমন গিল গেল, এখন 3-এ সঞ্জুকে খেলা বেশি খেলা বেলা, সেটা তাহলে গিল আর এটা একই রকম হয়ে যায়। 3-4 ধরলাম তিলক আর সূর্যা, ওটা একই দিনে একদিন খেলবেন। তারপরে তোর শিবম দুবে আসতে পারেন, ধরলাম হার্দিক পান্ডিয়া, রিঙ্কু। তারপরে যদি ব্যাটিং একটু বাড়াতে চায় তাহলে হয়তো দুবে মানে উপরে দিকে খেলবেন, না হলে তোর এখানে আকসার প্যাটেল আছে, কুলদীপকে তো খেলানো উচিত, আবার বারণ আছে, তুই কাকে খেলাবি? যদি পেসার 3টা খেলায় তাহলে আবার কুলদীপ আর বারণ একজন নিতে হবে, হয়তো তবে অনেক অলরাউন্ডার তার যেকোনো অনেক অপশনস আছে। পেস বোলিং এ তো আশদীপ আর বুমরা তো আছেই, সঙ্গে তো আর অন্যরা আর কি। সো হর্ষিত রানা না এরা এখন তো ফেভারিট বলতে কিছু না, ইন্ডিয়া তো ওয়ার্ল্ডেরই নাম্বার 1 টি20 টিম গুলো। তাহলে ঠিক আছে, এখানেও এখন প্রশ্নটা হচ্ছে দুজনের কাছে যেটা শেষ, এটা হচ্ছে ইন্ডিয়া না হলে কি বাংলাদেশ? বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ ফাইনাল। ওকে, বাংলাদেশ ঠিক আছে, থ্যাংক ইউ।